মধ্যরাতে ঘুম থেকে উঠিয়ে অষ্টাদশী চিত্রার গায়ে লাল বেনারসি মুড়িয়ে দেওয়া হয়। স্বামীর বয়স 50 ঊর্ধ্ব। যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তিনি চিত্রার পরিচিত সহপাঠী রোকসানার পিতা। লোকের স্ত্রী মারা গেছেন আজ 2 সপ্তাহ হয়নি। চিত্রার অন্তরাত্মা ভয়ে কাঁপছে। হৃৎপিণ্ডের ধুকপুকানির শব্দ তাকে নিমিষেই কাবু করছে। কি করবে সে এখন? সে তো সোহাগ ভাইকে ভালোবাসে। তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা চিত্রার পক্ষে অসম্ভব। হাতের কাছে ফোন নেই। মামি তাকে একটু আগেও একগাল কথা শুনিয়ে জলদি শাড়ি পরতে বলে গেছেন। আচ্ছা, সোহাগ ভাইয়ের রুমে গিয়ে তাকে জানিয়ে আসলে কি বিপদ হতে লোকটা তাকে রক্ষা করবে? হ্যাঁ, রক্ষা না করে কোথায় আবার যাবে? শত হলেও তারই তো প্রেমিক সোহাগ ভাই। ভাবতে না ভাবতেই মামি হুড়মুড়িয়ে আবার রুমে আসেন। সঙ্গে তার বড় ছেলের বউ মারিয়া। মুখপুরি, তুই এখনো বইসা আসত? তোর আম্মার আইসা বুঝি তোরে তৈয়ার করব? মার্জিয়া বেগম গর্জে উঠলেন। দয়া করে এমন করো না মামি। আমি ওই লোককে বিয়ে করতে পারবো না। আমি ওই লোককে বিয়ে করব না। দয়া করো। ঘরের সব কাজ আমি আরও ভালো করে করব। তাও রহম করো মামি, রহম করো। চিত্রা মার্জিয়ার পা ধরে আর্তনাদ করে। তবে এহেন আর্তনাদ মার্জিয়ার হৃদয় ছুঁয়েছে বলে মনে হয় না। চিত্রাকে পাশ কাটিয়ে মারিয়ার শাড়িটা ছুঁড়ে মারে তার মুখের উপর। তাচ্ছিল্যের স্বরে বলল, নাটক কইরা লাভ হইব না। আম্মা, আপনি ওরে ধরেন, আমি শাড়ি পরাই। ভাবি, ভাবি আপনার পায়ে পড়ি, আমার সঙ্গে এমন অন্যায় করবেন না। মারিয়া ধাক্কা মেরে নিজের পা সরিয়ে নেয়। আবারও বলে উঠল, হ, সব অন্যায় খালি আমরাই করি, আর তুমি তো দুধে ধোয়া তুলসী পাতা। এইবারের কাঁধে বসে আর কতকাল খাইবা? পরিবারটারে তো ধ্বংস কইরা ফালাইতাছ। শিয়ানা মাইয়া হইয়া ঘর চুইরা দাপাইয়া বেড়াও। আমার জামাইটারে তো বশ করবার পারো নাই, তাই এখন সোহাগের পেছনে লালাইছ। তোমাগো মতো মাইয়া মাইনছেরে আমার খুব ভালা কইরাই চেনা আছে। যার বাপ মায়ের ঠিক ঠিকানা নাই তার আবার কিসের হ্যাডাম। মারিয়ার নোংরা কথায় চিত্রার ভেতরটা জ্বলে পুড়ে উঠল। শত্রু আসলে জানে তার দুর্বল দিকটা কোথায়, তাই তো বেছে বেছে সেখানেই বারবার আঘাত করে। সে আর কতবার দুনিয়াকে বোঝাবে তার মা বাবা কোনো অপরাধী না, খারাপ না। মনে মনে সোহাগকে খুঁজছে চিত্রা। তার চিত্রা সওদা হয়ে যাচ্ছে। সে কি তাকে বাঁচাতে আসবে না? সে কি কিছুই জানে না? তাকে কি কেউ কিছু জানায়নি? একবার, শুধুমাত্র একবার সোহাগের কাছে যেতে চায় সে। ওই মানুষটা ছাড়া নিজের বৈধতার কাউকে দিতে পারবে না চিত্রা। এমন কিছু হওয়ার আগে মৃত্যু শ্রেয়। কি আম্মা, হইছে? মিজান সাহেব তো বইসা আছে। ওরে তৈরি করছো? দরজার ওপাশ থেকে মার্জিয়ার বড় ছেলে মাহাদি হাঁক ছাড়ল। মার্জিয়া দরজা খানিকটা ফাঁক করে মাথা বের করে জবাব দিল, এই তো আরেকটু, ওরে আমি নিয়ে আসতাছি, তুই যা আব্বা। মাহাদি চলে গেল। মার্জিয়া এবার চিত্রার চুলের মুঠি শক্ত করে মুঠোয় পুরে বললেন, হারামির বাচ্চা, ওট কইলাম, ওট। বসার ঘরে 5-6 জন পুরুষ মানুষ বসে আছে। তার মধ্যে মাহাদি, মিজান সাহেব, কাজী সাহেব সহ আরও কয়েকজন লোক। মিজান সাহেব ঠিক বিয়ে করতে এসেছে নাকি মাঝরাতে চিত্রাকে মোটা টাকায় কিনে বর্ডার পাচার করতে এসেছেন, সেটা তিনি নিজেই ভালো জানেন। এলাকার সবাই জানে নারী পাচারের সঙ্গে তার কোনো না কোনো হাত আছে, তবে এখন অবধি কোনো প্রমাণ পাওয়া যায়নি। মিজানের লম্বা চওড়া শরীর, কালো কুচকুচে গায়ের রং, লালচে পান খাওয়া দাঁত, হাসি বিশ্রী, হাসতে গেলে মুখ থেকে পানের পিক ছিটকে আসে। কই মাইয়া, কই মাহাদি? আসতাছে, আর একটু দাঁড়ান। এখানে কি দাঁড়াইতে আসছি? সময় নাই হাতে। এই মাইয়ার বদলে কিন্তু মোটা টাকা দিছি, সেইটা ভুইলা যাইও না। মাহাদি একটু বিরক্তি নিয়ে চিত্রার রুমের দিকে তাকায়। হুট করে রুমের দরজা খুলে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে লাল শাড়ি পরা একটা মেয়ে, মাথায় ঘোমটা। মারিয়া শক্ত করে চিত্রার বাহু ধরে আছে।
চিত্রার ফর্সা মুখখানা কাঁদতে কাঁদতে লাল হয়ে ফুলে উঠেছে। এখনো চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। চিত্রা একটিবার চোখ তুলে দেখার চেষ্টা করল। তার সোহাগ কোথায়? কেন সে এখানে নেই? বুক মুচড়ে আসছে তার। চিত্রাকে বসানো হলো সোফায়। মামা কোথায়? দুই চোখ একটিবার মামাকে খোঁজার চেষ্টা করল। সে কি তার চিত্রাকে রক্ষা করবে না? কিন্তু কেমন করেই বা রক্ষা করবে? মামা যে নড়াচড়া থেকে শুরু করে কথা বলার শক্তি হারিয়ে বিছানায় পড়ে আছে। চিত্রার কষ্ট তার মামার নজরে হয়তো ঠিকই পড়ে। মাঝে মাঝে চিত্রার অসহায় মুখটির দিকে তাকিয়ে দুই চোখ থেকে জল গড়িয়ে পড়ে মঞ্জুর কাদিরের। হইছে, এমনি অনেক দেরি হইয়া গেছে। কাজী সাব, জলদি বিয়া পড়ান। বৌনিয়া আমারে আবার আজকেই কুমিল্লা যাইতে হইব, রাইতেই রওনা হইমু, বলল মিজান। মিজানের কাঁধে হাত রাখা পাশ থেকে আরেকজন লোক বাঁকা হেসে বলল, কি মিয়া, বিয়া কইরাই কুমিল্লা কেন যাইবা? বাসর করবা না? নাকি আগের মতন এখন আর জোর নাই? হো হো করে লোকটি হেসে ওঠে। পাশে বসে থাকা বাকিরাও হাসেন, যেন একটু আগে খুব গর্ব হওয়ার মতো কথা হয়েছে এখানে। চিত্রার ঘৃণা লাগছে। বাবার বয়সে একটা লোকের সঙ্গে তার বিয়ে, তাও আবার হুট করে এমন মাঝরাতে। লোকটাকে দেখেই মনে হচ্ছে আস্ত একটা লম্পট। শাড়ির উপর দিয়ে চিত্রাকে কেমন করে চোখে গিলে খাচ্ছে। কাজী সাহেব নড়ে চড়ে বসেন বিয়ে পড়ানোর জন্য। মাহাদি একবার আর চোখে চিত্রার দিকে তাকায়। একটু আগেও ঘর থেকে মেয়েটার আহাজারি শোনা যাচ্ছিল। মুহূর্তেই কি এমন হলো যে এতটা নিশ্চুপ হয়ে গেছে? যাকগে, ভালোই হয়েছে। ঝামেলা না করলেই তো হলো। তো বিয়ে শুরু করা যাক, কাজী জিজ্ঞেস করল। হ, শুরু করেন। কাজী সাহেব খুতবা পড়ে বললেন, মরহুম মুন্সি সাহেবের বড় ছেলে মোহাম্মদ মিজান সাহেবের সঙ্গে। কাজী সাহেব হঠাৎ থমকে গেলেন। সদর দরজাটা একেবারে ভেঙে ফেলার মতো শব্দ করে কারা যেন দরজায় আঘাত করছে। সবাই ভয় পেয়ে যায়। মাঝরাতে কারা এলো? মারিয়া ভয়ে গুটিসুটি মেরে মার্জিয়ার পেছনে গিয়ে দাঁড়ায়। আমি দেখতাছি। মাহাদি উঠে গেল। মার্জিয়া তাকে বাধা দেওয়ার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। দরজা খুলতেই বেশ কিছু লোক ঘরে ঢুকে পড়ল। মাহাদি তাদের দেখে দুই পা পিছিয়ে এলো। সকলের হাতে অস্ত্র। ডাকাত নাকি ওরা? এবার সকলের ভেতর ভয় যেন বাসা বেঁধে বসল। হঠাৎ ছেলেগুলোর পেছন থেকে সুঠাম এক সুপুরুষ এগিয়ে এলো, স্যুট প্যান্ট পরিহিত। মিজান সাহেব লোকটাকে দেখে কেন জানি আঁতকে উঠল। সোফা থেকে এক ঝটকায় উঠে দাঁড়ালো। চিত্রা এখনো বুঝতে পারছে না এখানে কি হচ্ছে, তবে নতুন কোনো বিপদের যে উদয় হয়েছে তা খুব ভালো করেই বুঝতে পারছে সে। ছেলেগুলো সোফা থেকে সবাইকে সরিয়ে দিয়ে ভালো করে তা মুছে দিল। লোকটা এসে সোফায় বসে পায়ের উপর পা তুলল। ছেলেগুলোর মধ্যাকার একজন এগিয়ে এসে লোকটার শরীর থেকে স্যুট খুলে হাতে নিল। ফারাজের পাশেই দাঁড়ালো সে। লোকটা ভাবলেশীনভাবে টেবিলের উপরে রাখা মিষ্টির প্লেট থেকে একটা মিষ্টি মুখে দিয়ে জিজ্ঞেস করল, তো মিজান সাহেব, জোয়ান মেয়েদেরকে যদি আপনার মতো চাচারাই বিয়ে করে ঘরে নিয়ে যায়, তবে আমাদের মতো ভাতিজাদের কি হবে? মিজান সাহেব ভয়ে কাঁপছেন, কারণ তার সামনে যে স্বয়ং ফারাজ এলাহি বসে আছে, চেয়ারম্যানের ছোট ছেলে। তবে সে দেশে ফিরল কখন, আর এখানে তার কী কাজ? জবাব দিচ্ছেন না যে? ফারাজের কণ্ঠস্বর গম্ভীর। আপনি এখানে? কাপা গলায় প্রশ্ন করল মিজান। আমাকে প্রশ্ন করছেন? চোখ তুলল ফারাজ। না মানে? কাজী সাহেব, বিয়েটা চটজলদি পড়ান। বিয়েই তো খেতে এসেছে। মিজান সাহেবের মুখে খানিকটা হাসি ফুটল। তবে মিজান সাহেবের বিয়ে নয়, আমারটা। কাজী সাহেব দেনমোহরটা বেঁধে তাহলে বিয়ে পড়ানো শুরু করুন। মিজান সাহেবের মুখটা ছোট হয়ে এলো, সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। বাড়ির বাকিদের অবস্থা একই, তবে কারোরই সাহস হচ্ছে না লোকটার বিরুদ্ধে হুঙ্কার তুলতে। মাহাদি ইতিমধ্যে চিনতে পেরেছে কেই ফারাজ এলাহি।
তাই সে আগেই চুপ হয়ে গেছে। যেখানে মিজান সাহেবের মতো লোকের খুঁটি নড়বড়ে হয়ে গিয়েছে, সেখানে তারা কোন ক্ষেতের সবজি। ফারাজ সোফায় গায়ে লিয়ে বসে ভয়ার্ত চিত্রার দিকে তাকিয়ে বাঁকা হাসল। জলদি করুন কাজী সাহেব, ভোর হওয়ার আগে তো আবার আমার বাসরটাও সারতে হবে। বিয়ে তো শেষ, এবার আমার বউকে আমি বাড়ি নিয়ে গেলাম। বুঝতেই তো পারছেন, এই মাঝরাতে সদ্য আমার বিয়ে হয়েছে, এখনও বাসরটা বাকি, সেটাও তো সারতে হবে। সকলেই হাঁ হয়ে ফারাজের দিকে তাকিয়ে আছে। সবার মনে হচ্ছে মাঝরাতে তাদের বাড়ির উপর দিয়ে কোনো বড়সড় ঝড় চলে গেছে, অথচ তারা আজ পেয়েও কিচ্ছুটি করতে পারছে না। আর চিত্রা তো মোমের তৈরি পুতুলের মতো নির্বাক হয়ে পড়ে আছে। যে না সে আসছে আর তাকে গলিয়ে দিয়ে যাচ্ছে। সে না পারছে কিছু সহ্য করতে, আর না পারছে চিৎকার করে বলতে, আমি মানুষ, আমারও দুঃখ আছে, আমারও যন্ত্রণা হয়। দুনিয়ায় সে কার উপর খানিকটা ভরসা করবে তা জানা নেই। মামিসহ গোটা পরিবারটা একটু আগেই তাকে বিক্রি করে দিচ্ছিল। দিনের বেলায় মেয়ে নিয়ে কুমিল্লায় গেলে ঝামেলা হতে পারে দেখে মিজান মাঝরাত করে কাজ সারতে এসেছিলেন। কুমিল্লায় নিয়ে মিজান হয়তো চিত্রাকে কিছুদিন নিজের কাছে রাখত, তারপর তাকেও চোরাপথে দুবাই কিংবা অন্য কোনো দেশে পাচার করে দিত। তবে এখানে বসে থাকা কেউ একবার জানতে চাইল না অসহায় চিত্রা কেন বাপের বয়সী লোকের সঙ্গে বিয়েতে রাজি হয়ে গিয়েছিল। একটিবারও কেউ জিজ্ঞেস অবধি করল না। চিত্রার হুট করে মামার কথা মনে পড়ে যায়। মানুষটা একদিন তাকে বাঁচাতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করেন, টাকার জন্য ভালো চিকিৎসা করানো সম্ভব হয়নি। লোকটির উপর আগে থেকে অনেক ঋণ জমা আছে। এখন যদি মামার জন্য নিজের সুখ চিত্রা বিসর্জন করতে না পারে, তবে তো সম্পর্কের সঙ্গে বেইমানি করা হবে। মামার চিকিৎসার টাকার কথা ভেবেই চিত্রা বিসর্জন দিয়েছিল সব কিছু, আর বিয়েতে রাজি হয়েছিল। কিন্তু মাঝ থেকে আরেকটা ঢেউ এসে সব কিছু নিজের আধিপত্যে ধ্বংস করে চলে গেল। তবে লোকটার চোখে কোনো করুণা আছে কিনা চিত্রার জানা নেই। আপাতত সে জানে এই লোকটাই তার সব, তার অভিভাবক, তার বৈধ পুরুষ। তবে ৩ অক্ষরের কবুলে সম্পর্ক হলেও ভালোবাসা তো হয়ে যায় না। নিজের প্রতি ঘৃণা হচ্ছে চিত্রার। সোহাগের সঙ্গে সে তো অন্যায় করে ফেলেছে। সোহাগ যদি জানতে পারে তার চিত্রা আজ তার কথা না ভেবেই এত বড় সিদ্ধান্ত নিয়েছে, তখন কি হবে? চিত্রা জানে তার উল্টে যাওয়া জীবন আর ঠিক হওয়ার নয়। এমন কপাল নিয়ে কেউ জন্মায়? মানুষ এত অভাগা হয়? চিত্রার চোখের কোণে জল। বাড়িতে সোহাগ নেই। চিত্রার জানা নেই সে কোথায় আছে। বাসাতেই ছিল সে, কিন্তু এখন আর নেই। থাকলে কি চিত্রার এমন পরিস্থিতির পরেও বেরিয়ে আসতো না? গাড়িতে ওঠার আগে মামাকে শেষবারের মতো দেখতে চেয়েছিল চিত্রা, তবে ফারাজ এলাহি দেখতে দেয়নি। তার হাতে নাকি সময় নেই। অন্ধকার রাতে হাজারো স্মৃতি মোড়ানো বাড়িটিকে একবার নয়ন ভরে দেখল সে। তারপর শাড়ি সামলে গাড়িতে উঠে বসল। ফারাজের কালো মার্সিডিস, আগে পিছিয়ে আরও 2টো গাড়ি। অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা লোকগুলো সেই সব গাড়িতে উঠে বসল। গাড়ি ছেড়ে দিল। চিত্রা জানে না তার গন্তব্য কোথায়, ভাগ্য তাকে কোথায় নিয়ে যাচ্ছে, কি লেখা আছে তার অভাগা কপালে। কান্নাকাটি বন্ধ করো বাল। মেয়ে মানুষের কান্না আমার সহ্য হয় না, খুবই বিরক্তিকর। তোমার তো খুশি হওয়ার কথা, বুড়োর বউ না হয়ে তুমি এলাহি বাড়ির ছোট বউ হয়েছ। ফারাজের টান টান গলার স্বর। চিত্রা আঁচল দিয়ে চোখের জল মুছে ফারাজের দিকে তাকায়, জিজ্ঞেস করে, আপনি কে? আমাকে বিয়ে করলেন কেন? ফারাজ হাতের সিগারেটটায় শেষ টান দিয়ে জানালার গ্লাস নামিয়ে টোকা মেরে অন্ধকার অজানায় ছুঁড়ে ফেলে। কপাল চুলকে জবাব দেয়, কৈফিয়ত জিনিসটা আমি বড্ড অপছন্দ করি। ফারদার আমায় এভাবে হুটহাট প্রশ্ন করবে না মিসেস এলাহি। আর আমি কে সেটা জানানোর জন্যই তো বিয়েটা করলাম। তোমার তো জানার হক আছে, তোমার স্বামীকে। ডোন্ট ওয়ারি, আজ না হয় কাল অবশ্যই জানতে পারবে। হাসল ফারাজ। ফারাজকে ভালো করে একবার পরখ করল চিত্রা। গায়ে সাদা শার্ট, কালো একটা প্যান্ট পরা।
গায়ের স্যুটটা খোলার পর আর পরেনি। হাতের কবজিতে রোলেক্সের ঘড়ি, চোখের মণি কালো নাকি বাদামি কে জানে, অদ্ভুত রং, গালে চাপ দাড়ি, উজ্জ্বল চেহারায় আভিজাত্য আছে বলতে হবে। উরুর ওপর রেখে ল্যাপটপে কি যেন ঘাটাঘাটি করছে। চিত্রা চোখ নামিয়ে জানালার দিকে তাকায়। ভেতরটা আবারও তার ভেঙে আসে। চেনে না জানে না এমন একটা লোকের সঙ্গে তার বিয়েটাও হয়ে গেল। আবার কবে এই বাড়িতে আসব? মামার সঙ্গে এখনো দেখা করতে পারিনি। ফারাজ এক ঝটকায় ল্যাপটপ বন্ধ করে চিত্রার দিকে তাকায়। এই বাড়ি? এখনো তো এলাহি বাড়ি গেলেই না। এখনই এই বাড়ি আসার নাম নিচ্ছ? ভুলে যাও। ভুলে যাব? ফারাজ এগিয়ে এসে চিত্রার গালে হাত ভুলিয়ে থুতুনি চেপে ধরে। হ্যাঁ, এই বাড়ির নাম ঠিকানা সব স্মৃতি ব্রেনের স্টোরেজ থেকে পার্মানেন্ট ডিলেট মারো। তা না হলে তোমার ব্রেনটাকে আমি রিসেট মারলে কিন্তু নিজের নামটাও ভুলে যাবে মিসেস চিত্রাঙ্গনা চিত্রা এলাহি। এলাহি চিত্রাকে ছেড়ে দিয়ে গাড়িতে রাখা মদের বোতলের কর্কটা খুলে গদগদ করে মদ গিলল। মুহূর্তেই গাড়িটা বিশ্রী গন্ধে লেপ্টে যায়। ভয়ে কেঁপে ওঠে চিত্রার শরীর। লোকটার গলার স্বর গম্ভীর হলেও কেমন যেন বিষ মিশে আছে সেখানটায়। ভয় করছে চিত্রার, খুব ভয় করছে। তবে কেন জানি মনে হচ্ছে তার পাশে বসে থাকা মানুষটা তার নারী নক্ষত্র দেখেই এখানে হিসেব কষতে এসেছে। পাক্কা খেলোয়াড় সে। বসার রুমে সবাই নির্বাক হয়ে বসে আছে। মার্জিয়া গর্জে উঠে মিজান সাহেবকে জিজ্ঞেস করলেন, ভাই, কি হইল এসব? ওই স্যারা কেডা? আর হ্যাঁ, তো আপনার সামনেই ওই মাইয়ারে বিয়া কইরা নিয়া গেছে। চুপ কইরা বইসা ছিলেন কেন আপনি? বইসা থাকবো না তো কি করবো? জানের প্রতি মায়া আছে সবার। এলাহি বাড়ির পোলার বিরোধিতা কইরা কি মারা খাইমো নাকি? আগে যদি জানতাম ফারাজ এলাহির এই বাড়ির মাইয়ার উপর নজর আছে, তাইলে ভুলেও এইখানে আসতাম না। এখন আমার ভয় করতাছে। কি বলতাছেন? তারে তো আমরা চিনি না, আজ প্রথম দেখলাম, বলল মারিয়া। চিনেন না, এখন ঠিকই চিনবেন। আর এমন চেনা চিনবেন কখনো ভুলতেও পারবেন না। আল্লাহ জানে তাগলগে কিসের ঝামেলা আপনাগোর। চিত্রার কপালে তো ভাঙন লাগছি, সঙ্গে আপনারাও ভাইঙ্গা যাইবেন। মিজান সঙ্গে আনা লোকদের নিয়ে উঠে দাঁড়ায়। রাতের মধ্যে গ্রাম ছাড়তে হবে তাদের। ফারাজের নজর বাজ পাখির মতো, আর মতলব শকুনের মতো। তাকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না। কখন কোন দিক দিয়ে মারবে বুঝে ওঠাও দায়। সবাই চলে যাওয়ার পর মাহাদি ধাপ করে মাটিতে বসে পড়ল। মাথা কাজ করছে না তার। কি থেকে কি হয়ে গেল একটু আগে, সে একটু বিরোধিতা করার সাহস পায়নি। কিন্তু কেন? মারিয়া দৌড়ে স্বামীর কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে হাউমাউ করে বলল, কি হইছে তোমার? কি হইছে? মার্জিয়াও ছেলের কাছে যান। তারও একই প্রশ্ন। মাহাদি নিজের চুল খামচে ধরল। বিড়বিড় করে বলল, সব শেষ। এখন তো কিছুই হয় নাই, হইব, ধ্বংস হইব সব। ফারাজ এলাহি, আম্মা, মানুষ না জানোয়ার, সবাইকে শেষ কইরা ফেলব। আচ্ছা আম্মা, সোহাগ কই? ঘণ্টাখানেক পর গাড়ি থামল এলাহি মেনশনের সামনে। জমিদার বাড়ি। এলাহিদের পূর্বপুরুষগণ জমিদার ছিলেন, নামি দামি জমিদার। সেই সব কথা এখন কেবল পুরনো গল্প মাত্র। 3 তলা বিশিষ্ট একটা ভবন। কিশোরগঞ্জ শহরের মাঝ বরাবর এই বাড়ির অবস্থান হলো বেশ দৃষ্টিনন্দন। চিত্রা কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না। দুজন মহিলা কাজের মেয়ে ঘুমন্ত চিত্রাকে জাগাতে আসলে ফারাজের বাজের মতো দৃষ্টি তাদের থামিয়ে দেয়। ফারাজ সবাইকে ধীর গলায় বলে, ওর ঘুম যদি কারো শব্দে ভাঙে তবে এখানেই পুঁতে কবর দেব। কারোর আর সাহস হয়নি ঘুমন্ত চিত্রার ধারের কাছে ঘেরার। ফারাজ আস্তে করে চিত্রাকে পাজা কোলে তুলে নিঃশব্দে সিঁড়ি বেয়ে দোতলার ঘরটায় যায়। দোতলার সবচেয়ে বড় ঘরটা ফারাজ এলাহির। যদিও এই বাড়িতে তার থাকা হয় কম, বরং ঢাকায় অবস্থিত ফারাজ নিবাসে তার বেশি থাকা হয়। আর বাংলাদেশে ফারাজ থাকি বা কতদিন।
বিদেশেই তো তার সব কাজ, সেখানেই তার আসল বসতি। ফারাজ চিত্রাকে বিছানায় শুইয়ে দিয়ে দরজায় ছিটকিনি লাগিয়ে গলার নেকটাইটা খানিকটা ঢিলে করে ডিভানে পা ছড়িয়ে বসল। হুইস্কির কর্কটা খুলে গ্লাসে ঢেলে নিল। তাতে 2-1 টুকরো আইস কিউব ছেড়ে দিয়ে এক চুমুকে সবটা গিলে ফেলল। চিত্রা নিজেও কি জানে সে এমন গভীর ঘুমে কি করে মগ্ন হলো, জানে না। আর ফারাজ তাকে না জানালে সে জানতেও পারবে না যে গাড়িতে ফারাজ তাকে যেই পানির বোতলটা দিয়েছিল তাতে স্লিপিং ড্রাগস মিশ্রিত ছিল, তবে সামান্য একটুখানি। ক্লান্ত শরীর ছিল বলে ড্রাগস চিত্রাকে ভালোই জব্দ করেছে। ফারাজের চোখ চিত্রার ধবধবে ফর্সা পেটের দিকে যায়। শাড়িটা সরে যাওয়াতে পেট দেখা যাচ্ছে। ফারাজ সিগারেট জ্বালিয়ে চিত্রার দিকে এগিয়ে যায়। বাম হাতে তার হুইস্কির বোতল। চিত্রা তখনও ঘুমে বিভোর। ফারাজ কিছুক্ষণ চেয়ে থেকে দেখল চিত্রাকে। নিষ্পাপ একটা চেহারা। অভাগীদের সাহসী হওয়াও ভালো না, আর বেশি দয়ালু হওয়া তো মোটেও না। তোমরা সুন্দররা আসলে একটু বেশি বোকা। নিজের কবর নিজে খুঁড়তে বেশ পটু। ফারাজ ঝুঁকে পড়ে চিত্রার উপর। এত শান্তিতে তোমাকে কি করে ঘুমাতে দেই, যেখানে তুমি নিজেই আমার ঘুম বরবাদ করে ঘুমাচ্ছ। ফারাজ হুইস্কির বোতল কাত করে ঘুমন্ত চিত্রার মুখের উপর ঢেলে দেয়। ঘুমন্ত চিত্রা ধরফরিয়ে জেগে ওঠে। মুখ বুক সব ভিজে গেছে। ওপস, সরি ডার্লিং, গ্লাস ভেবে তোমার মুখে ঢেলে দিয়েছি। আই মিন হুইস্কি। শাড়িটা বদলে আসো। চিত্রার ঘুম এক নিমিষেই হাওয়া। কাশতে কাশতে জীবন শেষ। কি বাজে গন্ধ, উটকো একটা বাজে গন্ধ। চিত্রা আবারও কান্না করে উঠল। আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছাড়ুন, আমি চির কৃতজ্ঞ হয়ে থাকব। ও মা, বউ আমার এসব কি বলে? আমি তো তোমাকে এখনো ধরলামই না। আমি ধরলে তো টিকতে পারবে না সোনা, আর কৃতজ্ঞতার কথা বলছো? ফারাজ এলাহির ওসব ছোটলোকি জিনিসের উপর কোনো ইন্টারেস্ট নেই। ওসব তোমার কাছেই রাখো। আই ডোন্ট নিড অল দিস, আই জাস্ট ওয়ান্ট ইউ। ফারাজ নেকটাইটা খুলে শার্টের বোতামে হাত দেয়। চিত্রার দিকে যতটা ঝোঁকা যায় ঠিক ততটা ঝোঁকে। চিত্রার ভয় করছে, কে বাঁচাবে তাকে? এই লোককে শরীর ছোঁয়ার অধিকার কিছুতেই দিতে পারবে না চিত্রা। মনে মনে একবার সোহাগ বলে চিৎকার করল সে। দয়া করুন প্লিজ, ওই একটা জিনিসে আমি করতে জানি না। দয়া মাই ফুড। আই জাস্ট হেট দিস। প্রিয়তমা, কাম হেয়ার। ফারাজ এলাহি গা থেকে শার্ট খুলে চিত্রার শাড়ির উপর হাত বাড়াতে গেলেই চিত্রা ছিটকে দূরে সরে যায়। ফারাজ বেপরোয়া হাসল। এই বউ, আমি তোমার সঙ্গে ছোটদের নয় বড়দের ছোঁয়াছুঁই খেলতে এসেছি। কাম। আচ্ছা, তোমার বয়স কত? মানে আমি ভার ছেড়ে দিলে আমার লোড সামলাতে পারবে তো? চিত্রার একটু পিছিয়ে জবাব দিল, 18। একটু বেশি ছোট হয়ে গেলে না? হাইটা তো কম কেন তোমার? ছোটবেলায় বুঝি চেটে চেটে হরলিক্স খাওনি? হাসতে হাসতে ফারাজের হাত কখন যে চিত্রার শরীর অবধি চলে এসেছে তা চিত্রা বুঝতেও পারেনি। সামনে যে মানুষটা আছে সে তার স্বামী, তার স্ত্রীর প্রতি একটা হক আছে। তা চিত্রা ভালো করেই জানে। এখানে চিৎকার চেঁচামেচিও করা যাবে না। নিষেধাজ্ঞা করলেও অভিশাপ জুটবে কপালে। চিত্রা চোখ মুখ খিচে ঘাপটি মেরে বিছানার চাদর খামচে ধরে। ফারাজ চিত্রার কাপা ঠোঁটের স্পর্শে নিজেকে সঁপে দিতেই এগিয়ে আসে। তবে ঠোঁটে ঠোঁট রাখার আগ মুহূর্তে ফোনের শব্দে তার মেজাজ বিগড়ে যায়। কপাল কুঁচকে সে বেডসাইড টেবিলের উপর থেকে হাত বাড়িয়ে ফোনটা নিয়ে রিসিভ করে। মুহূর্তেই তার মেজাজ তুঙ্গে উঠে যায়। গায়ে শার্ট জড়িয়ে জলদি সে উঠে পড়ে। চিত্রা বুঝতে পারছে না হঠাৎ কি হলো, তবে খারাপ কিছু একটা যে হয়েছে তা সে হাড়ে হাড়ে উপলব্ধি করছে। যদিও খুশি খুশি লাগছে, কারণ ফারাজ এলাহির হাত থেকে তো নিস্তার পাওয়া গেছে। এত খুশি হওয়ার প্রয়োজন নেই। আমি ছাড় দিয়েছি এর মানে ছেড়ে দেইনি। সময় হলে আরও নির্মমভাবে তোমায় ধরব। তখন তুমি ঝরে পড়বে যেমনি ঝরে ভোরের শিউলি।
আন্ডারস্ট্যান্ড? ফারাজ রুম থেকে বেরোনোর আগে চিত্রাকে আরেকবার হুঁশিয়ারি করে, যেমনভাবে রেখে যাচ্ছি তেমনভাবেই যেন এসে পাই। আই রিপিট, যেমনভাবে রেখে যাচ্ছি তেমনভাবেই যেন এসে পাই। হাতে আমার সময় নেই। এসে তো আমাকে বাসরটাও সারতে হবে। আসার সময় তোমার জন্য পেইন কিলার নিয়ে আসব, বুঝতেই তো পারছো। আমার 30 বছরের কামনা এক রাতে সহ্য করা তোমার পক্ষে অত সহজ হবে না। কিন্তু চিন্তার কিছু নেই, আমি আবার মানুষকে অভ্যস্ত করে তুলতে পারদর্শী। জানোই তো, মানুষ আবার অভ্যেসের দাস। অভ্যস্ত হলে সব সহ্য করতে পারে। অন্ধকার রাত, মিহি চাঁদের আলো, ট্রলার ধীরগতিতে ব্রহ্মপুত্র নদের ওপর দিকে ভেসে যাচ্ছে। নদী থেকে পানির কেমন যেন একটা উটকো গন্ধ নাকে আসছে। ভোর হতে এখনো অনেকটা সময় বাকি। রাতের অন্ধকারে নদীর জলকে কেমন কালো আর ভয়ঙ্কর দেখাচ্ছে। ট্রলারে আধমরা একটা লোক পড়ে আছে। দুজন যুবক তাকে আবার শক্ত করে ধরে রেখেছে। লোকটার ডান হাত আর বাম পা দুটো কেটে 2 টুকরো করে তার সামনেই বিছিয়ে রাখা হয়েছে। শরীরে শক্তি নেই। এত বছর ধরে কামাই করা রক্তগুলো চোখের সামনে গলগল করে বেরোচ্ছে, তবে লোকটার চোখ ফেলে সেই দৃশ্য দেখার শক্তি নেই। শক্তপোক্ত একটা তাগড়া পুরুষ লোকটার সামনে এসে দাঁড়ায়। সাদা একটা পাঞ্জাবি পরিহিত সে, গলায় তার কালো রঙের মাফলার ঝুলানো। লম্বা চওড়া আকর্ষণীয় সুঠাম দৈহিক গঠন। লোকটি তার বাঁ পা আধমরা ব্যক্তির ডান হাতের কাটা অংশে কষে একটা চাপ দেয়। আহত লোকটার মুখ থেকে ভোঁতা গোঙানি শব্দ বেরিয়ে আসে। চিৎকার করার মতো শক্তি তার শরীরে আর বেঁচে নেই। কোন হাত দিয়া মাল চুরি করছস রে শালা? ডান হাত দিয়া, কিন্তু ওইটা তো আমি কাইটটা ফেলাইছি। না না, মনে হয় বাম হাত দিয়া মাল চুরি করছস। শুনছি তুই নাকি আবার বাম হাত দিয়া গিলস। নিশ্চয়ই মালটাও আবার বাম হাত দিয়েই সাবার করছস। মাফলার পরা লোকটি তার পেছনে দাঁড়িয়ে থাকা 27-28 বছরের যুবক বিল্লালের দিকে হাত বাড়ালে সে একটা রামদা এগিয়ে দেয়। লোকটি এবার উঠে দাঁড়ায়, চারদিকে একবার চোখ বুলায়। কি অদ্ভুত সুন্দর হয় রাতের পরিবেশ। স্মিত হেসে ঘাড়ে হাত বুলায় সে। তারপর এক ঝটকায় রামদা দিয়ে লোকটির বাম হাতে একটা কোপ বসায়। আহত লোকটি এবার আল্লাহ বলে একটা চিৎকার করে, কিন্তু তাতে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। লোকটা একটা সিগারেট ধরিয়ে বড় করে টান দেয়, ধোঁয়া ছেড়ে দেয় নদীর বুকে। নিজের সাদা পাঞ্জাবিটার রক্তে গটগট করছে। সেই রক্তের দিকে তাকিয়ে লোকটি বলল, বাহ, তুই আমার মাল চুরি করস, তোর কইলজাটা না দেখলে কি চলে? তোর কইলজাটা দেখনের খুব শখ আমার। বিল্লাল, লম্বা রামদাডা দে তো, যেটা নতুন আনছি। আমি তার কইলজাটা দেখমু। কত বড় কইলজা তার, না দেখলে কি চলে ক? দে, জলদি দে। লোকটা হাতের সিগারেটটা অন্ধকার নদীতে ছুঁড়ে ফেলে আধমরা লোকটির দিকে তাকায়। লোকটাকে চেপে ধরে রাখা ছেলেদের মধ্যাকার একজন তার চুলের মুঠি চেপে ধরল। তারপর সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে জিজ্ঞেস করল, আগে কইলজাটা বের করবেন নাকি খোদার নামে জবাই দিবেন? ছি ছি, চোরে কেউ খোদার নামে জবাই দেয়? পাপ লাগবো শালা। আর এত সহজে জবাই দিয়া মুক্তি দিমু কেন রে? আমি তোরে আদর কইরা বুক ছিঁড়া কলিজাটা বাইর করমু। আর তারপর? আমি চুরি করি নাই, জীবন ভিক্ষা দেন। আকুতি করল আহত আধমরা লোকটি। তুমি শালা মরার আগেও মিছা কথা কেন কও? খোদার ভয় নাই? শালা বালপাকনা ভণ্ড। এক মুহূর্তেই লোকটার গলার স্বর বদলে যায়। সে ধমকে বিল্লাল নামক লোকটার দিকে তাকিয়ে বলে, জানোয়ার, তোরে রামদাডা দিতে কইছি না? কানের ছিদ্র দিয়া কথা ঢুকে না বাল। আকাশের কৃষ্ণ যবনিকা অপসারিত হয়ে স্বর্ণাভ কিরণরাজি ধরিত্রীর বুকে পতিত হল। কিন্তু চিত্রার অন্তর্জগতে কাল রাতে যে প্রলয়ঙ্কারী ঝড় বয়ে গেছে তার কৃষ্ণ ছায়া এখনও কাটেনি। ভোর হয়েছে। চিত্রা বিছানা ছেড়ে অজু করে নামাজ পড়ল। মোনাজাতে আল্লাহর কাছে একরাশ অশ্রুভেজা অভিমান নিয়ে হাজির হল। অজানা সব প্রশ্নের উত্তর জানতে চাইল।
চিত্রার গায়ে কাল রাতে সেই লাল শাড়িটা, লাল রক্তের মতো টকটকে। রক্ত দেখলে চিত্রার ভয় হয়। রক্তের সাথে তার তিক্ত সম্পর্ক। প্রতিবারই কোনো না কোনো ক্ষতি বয়ে আনে, সব কিছু কেড়ে নেয়। এই লাল শাড়িও যেন রক্তেরই প্রতিচ্ছবি। এক রাতে তার জীবনটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। সে ধীর পায়ে এগিয়ে যায় বেলকনির দিকে। বাতাসে তার এলোমেলো চুল দুলছে, ঠিক যেন তছনছ হয়ে যাওয়া এক ঝড়ের পর স্থবিরতা। বেলকনির রেলিং আঁকড়ে ধরে দাঁড়ায় সে। পেছনের দিকে বিস্তৃত এক নিঃশব্দ জলরাশি, আতশজল ও দীপ্তিতে মোড়া। ভোরের আবছা আলোয় তার কালো জলে ছড়িয়ে পড়েছে রহস্যময় নৈঃশব্দ, যেখানে বাস্তবতা ও বিভ্রমের সীমানা ধূসর হয়ে গেছে। চারপাশের জঙ্গল নিঃশব্দ প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। বাঁশবাগানের দীর্ঘ সরু দেহগুলো কুয়াশার আবরণে অর্ধেক দৃশ্যমান, অর্ধেক অদৃশ্য। বাতাসের স্নিগ্ধ স্পর্শে পাতাগুলো কেঁপে উঠছে, আবার থমকে যাচ্ছে। চিত্রা এক মুহূর্তের জন্য স্থির হয়ে শোনার চেষ্টা করে দূর থেকে ভেসে আসা কোনো অশরীরী আহ্বান। হুতুম প্যাঁচা ডাকছে। ভোরের অস্পষ্ট আলোয় পুকুরের জলে আলোর রেণু পড়ে। দক্ষিণের খোলা হাওয়ায় হঠাৎ চিত্রার এলোমেলো খোলা চুলগুলো আবারও দোল খেয়ে নেচে ওঠে। কতক্ষণ যে একধানে চিত্রা সেই কালো পুকুরের দিকে তাকিয়েছিল সেদিকে তার খেয়াল নেই। আপা, কারো গলার শব্দে চিত্রা দরজার দিকে তাকালো। কামিজ পরা একটা মেয়ে, পটল চেরা চোখ, শ্যামবর্ণের গায়ের গঠন। চিত্রা রুমের ভেতরে এসে জিজ্ঞাসু দৃষ্টিতে মেয়েটির দিকে তাকায়। আপা, ছোট সাহেব কইছিল আপনার দিকে নজর রাখতে। আপনি কন কি খাইবেন, আমারে কন। আপনি কে? এই বাড়িতে কাম করি, এইখানেই থাকি। কি খাইবেন কন, আমি তৈয়ার করতাছি। না না, আমি কিছু খাবো না, ভালো লাগছে না। ফারাজ কোথায়, সে এসেছে? না। বাড়িতে আর মানুষ নেই? অভাব নাই, একটু পরে দেখবেন বাড়ি কেমন জমজমাট হইয়া ওঠে। মেয়েটি থামল। আপনি আসলেই কিছু খাইবেন না? সাহেব শুনলে রাগ হইব। কিচ্ছু হবে না। আচ্ছা, আমি রান্নাঘরে যাই, কোনো সাহায্য লাগলে আমি করে দেব। আস্তাক ফিরুল্লাহ, এত জলদি আমার মরার ইচ্ছা নাই আপা। আপনি কেন কাম করবেন, আমরা আছি না। মেয়েটি জলদি রুম থেকে বেরিয়ে যায়। চিত্রা অদ্ভুতভাবে তার দিকে চেয়ে রয়। মরার ইচ্ছে নেই দ্বারা মেয়েটি কি বোঝানোর চেষ্টা করছে। বিছানায় গিয়ে বসল চিত্রা। মাথায় তার একগাদা প্রশ্ন। এখনও তো তার জানাই হলো না ফারাজ এলাহি কে, কেন সে তাকে বিয়ে করেছে। হঠাৎ সোহাগের কথা মনে পড়ে যায়। একটা কল সে সোহাগকে করতে চায়। বেলা 10টার দিকে বাড়ি ফিরল ফারাজ। রুমে ঢুকে দেখল চিত্রাকে যেমনভাবে সে রুমে রেখে গিয়েছিল তেমনভাবেই বসে আছে। গায়ে সেই শাড়িটাই। বিছানায় গুটি মেরে বসে আছে সে। ফারাজের ঘরটা বাকিদের থেকে অন্যরকমভাবে সাজানো। তার যেসব জিনিস বেশ পছন্দ তাই দিয়েই নিমজ্জিত। বিছানার উপর একটা শাড়ি পরে আছে। ফারাজ সেদিকে একবার তাকিয়ে চিত্রাকে প্রশ্ন করল, শাড়িটা দেওয়া হয়েছিল তাহলে পরনি কেন? চিত্রা নিচের দিকে তাকিয়ে জবাব দেয়, আপনি না বলেছিলেন যেভাবে রেখে যাব সেভাবেই যেন এসে পাই, তাই নিজেকে বদলাইনি। দেখুন, চেয়ে দেখুন, বিক্ষিপ্ত চিত্রাকে দেখুন। ডার্লিং, তুমি কথাও বলতে জানো? আমি নিচে যেতে চেয়েছিলাম, যেতে দেওয়া হয়নি আমাকে। কেন জানতে পারি? চিত্রার গলায় অভিমান। আরে, এমন কড়া কড়া প্রশ্ন করছো কেন? তুমি না নতুন বউ, লজ্জা পাও একটু? পাও না? লজ্জা পেতে বুঝি লজ্জা লাগে? এতক্ষণ পর তোমার স্বামীটা বাড়িতে এলো, তোমার তো লজ্জায় রংধনু হওয়ার কথা ছিল। কিন্তু তুমি তো শোনা একটা জংলি বিড়াল। লজ্জা কি ছোটবেলায় দুধের সঙ্গে গুলিয়ে খেয়ে ফেলেছিলে? ফারাজ আলমারি খুলে নীল রঙের একটা শার্ট আর সাদা প্যান্ট বের করে বিছানার উপর রাখল। হঠাৎ চিত্রার চোখ যায় ফারাজের ডান হাতের বৃদ্ধাঙ্গুলির দিকে। সেখানে ব্যান্ডেজ করা। চিত্রা উঠে এসে ফারাজের সামনে গিয়ে দাঁড়ায়। জিজ্ঞেস করে, হাতে ব্যথা কী করে পেলেন?
যাওয়ার সময় তো হাতটা কাটা ছিল না? ফারাজ তার হাতের দিকে তাকায়, পরক্ষণেই মুচকি হেসে জবাব দেয়, এগুলো ছোটলোকি ব্যথা। এসব ব্যথা আমার বালও নাড়াতে পারে না। আমার আবার বড় সব আঘাত নিয়ে খেলার অভ্যেস। টান টান কণ্ঠস্বর ফারাজ এলাহির। দুনিয়ার সব জিনিসকেই দেখছি আপনার ছোটলোকই মনে হয়। তো আমার মতো ছোট লোককে বউ করেছেন কেন? ভালোবাসার জন্য, নাকি উদ্দেশ্য ভিন্ন? ফারাজ খানিকটা অবাক হয় চিত্রার কথায়। কথার ধরনে কয়েক ঘন্টায় এত পরিবর্তন। মেজাজ খারাপ হচ্ছে তার। সে নিজেকে নিয়ন্ত্রণ করে, শান্ত থাকার চেষ্টা করে। ক্ষণেশ্বর থমকে থেকে জবাব দেয়, কি বললে? ভালোবাসার জন্য? তোমার মতো মেয়েদের ভোগ করা যায়, ভালোবাসা নয়। আমি তো শাড়ি পরতে জানি না। কি করে শাড়িটা পরবো? মানে একটু আধটু জানি, তবে নিজে পরলে 99% খুলে যাওয়ার আশঙ্কা আছে। চিত্রা বিনা দ্বিধায় বলল, তুমি কি আশা করছো আমি সিনেমার নায়কদের মতো তোমাকে শাড়ি পরিয়ে দেব? সিরিয়াসলি বউ? ফারাজ ওয়াশরুমের দিকে গোসলের উদ্দেশ্যে পা বাড়িয়েও থমকে যায়। পেছন ঘুরে পাথরের মতো থমেরে দাঁড়িয়ে থাকা চিত্রাকে চোখ মেরে বলে, চলো একসঙ্গে ফরজ গোসলটা আদায় করে আসি বউ। ফারাজ থামল, জিহ্বায় মৃদু কামড় দিয়ে বলল, ও মা, ভুলেই গিয়েছিলাম। আমি তো এখনও শুদ্ধতম পবিত্র পুরুষ। তবে তুমি চাইলে এখনই পবিত্রতা বিসর্জন দিতে পারি। কি বলো, দেব নাকি? চিত্রা ভাবলেশীনভাবে জবাব দিল, আমার নামাজে হয়তো কোনো ঘাটতি ছিল, তা না হলে কি আপনার মতো অসভ্য পুরুষ জুটত? ধ্যাত, আমার মুডের একেবারে আম্মা আব্বা করে দিয়েছ। এখন কিছু বললাম না, তবে পরে শুধু বলবই না, বরং অনেক কিছু দেখব, দেখাবো। আর ফারাজ থেমে বাঁকা হাসল, তারপর গুনগুন করতে করতে ওয়াশরুমে চলে গেল। চিত্রা নির্বাক চোখে চেয়ে রইল তার যাওয়ার পথে। লোকটাকে বোঝা চিত্রার জন্য দায়, তবে দায় তো হবেই। এতগুলো বছরে সে আজও নিজেকে ঠিক করে চিনতে পারল না, বুঝতে পারল না। সেখানে হুট করে জীবনে ঝামেলার মতো চলে আসা পুরুষটাকে কি করে বুঝবে সে? ফারাজ তৈরি হয়ে নেয়। নীল রঙার শার্টে লোকটাকে আকাশের মতোই অন্তহীন সুন্দর দেখাচ্ছে। চোখে মুখে আভিজাত্যের জৌলস। লোকটাকে কোনো দিক থেকে বাঙালি খুব একটা লাগে না। বিদেশি কালচারটা তার রক্তে একেবারে খাপ খাইয়ে গেছে নিদারুণভাবে। চিত্রার গায়েও নীল রঙের একটা জামদানি শাড়ি। সকালে যে মেয়েটাকে চিত্রা দেখেছিল সেই পরিয়ে দিয়ে গেছে। চিত্রার ঘোমটা মাথায় দেওয়া, ভেজা চুলগুলো খোপা করা। গোসল করেছে সে। ঠান্ডা পানি মাথায় ঢালার পর শরীরটা হালকা লাগছে, তবে হৃদয়ের শোক দুঃখ হালকা হয়নি। আচ্ছা, ডাক্তাররা এত সব ঔষধ আবিষ্কার করেছে, তবে মনের দুঃখ নিরাময়ের ওষুধটা তারা কেন আবিষ্কার করল না? টাকার বিনিময়ে মানুষ দুঃখ নিবারণের ওষুধ কিনত। বিষয়টা তো মন্দ হতো না। ফারাজের সঙ্গে সিঁড়িতে নামার জন্য পা বাড়ায় চিত্রা। ফারাজ থমকে একবার চিত্রাকে ওপর নিচ ভালো করে পরখ করে বলল, ভেজা চুল খোপা করেছ, বোঝাই তো যাচ্ছে না তুমি যে গোসল করেছ। মানুষ তো পরে আমার পুরুষত্ব নিয়ে গালমন্দ করবে, যদিও আসল কাজটা এখনও করা বাকি। তবুও ভাব তো আর ছাড়া যাবে না, অলওয়েজ ভাব নিয়ে থাকতে হবে, তা না হলে নিজেকে ছোট লোক মনে হয়। চিত্রার চোখে মুখে রাগের ঝলক স্পষ্ট। এমন ঠোঁটকাটা পুরুষ সে বাপের জন্মেও দেখেনি। এ তো ভাঙা রেডিওর মতো যেখানে সেখানে শুরু হয়ে যায়। ফারাজ হুট করে চিত্রার হাতে হাত রেখে বলল, এই যে হাতে হাত রাখলাম, মনে রেখো, মৃত্যুর আগ অবধি হাত ছাড়ছি না, তবে আমার নয় তোমার মৃত্যুর কথা বলছি। ফারাজ হেসে চিত্রার হাতটা আরও শক্ত করে চেপে ধরল। সিঁড়ি বেয়ে নিচে নামার জন্য পা বাড়ালো। চিত্রার চোখে মুখে অস্পষ্ট একটা ভয়, তবে সে প্রকাশ করতে পারছে না, কিংবা প্রকাশ করার মতো সাহস হচ্ছে না। বাইরে থেকে বাড়িটিকে পুরনো ধাঁচের লাগলেও ভেতরটা একেবারে অন্যরকম। আধুনিক আসবাবপত্রে সাজানো। পুরনো জমিদারি ভোজন কক্ষকে আধুনিকতায় মুড়িয়ে নাম দেওয়া হয়েছে ডাইনিং হল। তবে খারাপ লাগছে না।
চারদিকে ভালো করে লক্ষ্য করলে এখনো পুরনো আভিজাত্যের অসংখ্য প্রমাণ পাওয়া যায়। চিত্রাকে দেখা মাত্রই একটা মেয়ে দৌড়ে এসে বলল, তার মানে তুমি আমার মিষ্টি ভাবি। দেখি দেখি, একটু তাকাও তো। আরও কিছু বলতে গিয়েও মেয়েটি থামল। থামার যদিও একটাই কারণ, আর সেই কারণটা ফারাজের শীতল চাহনি। কি এমন ছিল ওই কোমল চাহনিতে যে মেয়েটা এমন থমকে গেল? চেহারায় ভয় ফুটে উঠল। ফারিয়া মুখটা ছোট করে একটু দূরে সরে দাঁড়ালো। ফারিসের ছোট বোন ফারিয়া, স্বামী নিয়ে এই বাড়িতেই থাকে। বয়স যদিও খুব একটা বেশি না। ফারাজ বাড়ির সদস্যদের সঙ্গে চিত্রার পরিচয় করিয়ে দেয়। এই বাড়ির আসল কর্তা সুলেমান এলাহি, ফারাজের পিতা তিনি। এখানকার চেয়ারম্যানও। মানুষ তাকে মান্য করে চলে। নেহায়েত লোকটি ভালো মানুষ। ফারাজের বড় ভাইয়েরা আপাতত বাড়িতে নেই, মাছের আড়তে গিয়েছে। এলাহি পরিবারের মাছের ব্যবসা, তবে ছোটোখাটো নয়, অনেক বড়। দেশে বিদেশে তাদের মাছের কারবার চলে। ফারাজের বড় ভাই রাজন এলাহি এবং মেজ ভাই রোশন এলাহি রাতেই কাজে বাহিরে গিয়েছিল, তবে এখনও ফেরেনি। ফারাজের মা রুমানা এলাহির সঙ্গে চিত্রার প্রথম সাক্ষাৎ বেশ ভালো হয়। রুমানা চিত্রার মতো বই ছেলের জন্য চেয়েছিলেন, তবে ফারাজের চাচাতো বোন নিরুপমাকে কেমন যেন গায়ে পড়া লেগেছে, খানিকটা আবার অভিমানীয়। খাবার টেবিলে নিরু ফারাজের গা ঘেঁষেই দাঁড়িয়েছিল, তবে কারো সঙ্গে কোনো কথা বলেনি, এমনকি চিত্রার সঙ্গেও না। তাতে আবার চিত্রার কিছুই যায় আসে না। তবুও চিত্রার সকলের মাঝে প্রথম সাক্ষাতে খুব একটা অস্বস্তি বোধ করেনি। এই বাড়ির মানুষগুলো আসলেই বেশ মিশুক। কথায় কথায় তারা চিত্রাকে এমনভাবে আপন করে নিয়েছে যেন তাদের সম্পর্ক বেশ পুরনো। একেবারে সবাই ফারাজ এলাহির বিপরীত। বাড়ির পুরুষেরা খাবার টেবিলে বসেছে। পুরুষ বলতে আপাতত সুলেমান এলাহি আর ফারাজি এখানে উপস্থিত। খাবার টেবিল খাবারে ভরপুর। গরম গরম ঘিয়ে ভাজা পরোটা করা হয়েছে, ফারাজের খুব পছন্দ। চিত্রা কাচুমাচু হয়ে ফারাজের পাশে দাঁড়িয়ে আছে। সে কাজ করতে চেয়েছিল, তবে সবার এক কথা, নতুন বউ যেন কাজ না করে। বাড়িতে কাজের মানুষের অভাব আছে নাকি? তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, তোমার স্বামীর পাশে বসেই খাবে তুমি। ফারাজ চিত্রাকে তার পায়ে বসতে ইশারা করল। বাড়ির সবাই তাতে একটু চোখ মুখ কেমন করে তাকালো। পরক্ষণে সবাই স্বাভাবিক হয়ে যার যার কাজে মনোযোগ দিল। চিত্রা অস্বস্তিতে পড়ে যায়। বাড়িতে এতগুলো মহিলা মানুষ আছে, তাদেরকে রেখে সে কী করে বেহায়ার মতো খাবার খেতে বসে পড়বে? তাছাড়া রাজনের স্ত্রী নদী এই তো কিছুক্ষণ আগেই চিত্রাকে বলেছিল, এই বাড়িতে পুরুষেরা খাওয়ার পরই নারীরা খাবার খায়। বসো। গলা ভারী করে ফারাজ বলল। এ যেন শান্তভাবে হুমকি দেওয়া। আরে আম্মাজান, বসো বসো, ফারাজের পাশেই বসো। এই, কে কই আসত? আমার বৌমারে খাবার দে। ঘরের লক্ষ্মী যেন অসন্তুষ্ট না হয়। সুলেমান এলাহির বিনয়ী কণ্ঠে চিত্রার বুকে ফাটল ধরল। তাকে কেউ এভাবে আম্মাজান বলে কখনো ডাকেনি। বাবারা বুঝি মেয়ের এতটাই আপন হয়? এভাবেই তারা আদরে রাজকন্যার সঙ্গে কথা বলে। চিত্রা ফারাজের পাশে বসল। নদী ফারাজকে পরোটা দিতে গেলে ফারাজ নিষেধ করল। ভাত দেন ভাবি, ভাতের ক্ষুধা পেয়েছে। ঘিয়ে ভাজা পরোটাটা মিসেস ফারাজ এলাহিকে দেন। নদী অবাক হলো। বাপরে, দেবর আমার পুরাই বদলে গেছে। ফারাজ কোনো জবাব দেয় না। তার সামনে ভাত তরকারি সাজানো। ফারাজ খাবারের প্রতিটা পদকে একবার দেখল। কলিজা ভুনা কই ভাবি? সকালে যে কলিজাটা এনেছিলাম, ওইটা ভুনা করতে বলেছিলাম না, করেননি? নদী কিছু বলার আগেই মোহনা কলিজা ভুনার বাটিটা টেবিলের উপর রাখল। বড় 1 চামচ করে ভুনা তুলে দিল ফারাজের পাতে। আজকে আমি রান্না করেছি, খেয়ে মতামত কিন্তু অবশ্যই জানাবে। ফারাজ মোহনার দিকে তাকায়। স্লিভলেস একটা ব্লাউজ দিয়ে ফিনফিনে পাতলা একটা শাড়ি পরা, কোমর অবধি ছেড়ে রাখা কোকড়া চুলগুলো বেয়ে টুপটুপ করে জল পড়ছে। ডাগর আখির নিচটা কালো কাজলে রাঙানো, ঠোঁটে রোজকার মতো মেরুন রঙের লিপস্টিক, কপালে টিপ।
ফারাজ মুহূর্তেই চোখ নামিয়ে ভাত মাখতে শুরু করলো। অনুভূতিহীন চেহারা তার। সে নিঃশব্দে বড় বড় লোকমা মুখে দিয়ে গিলছে। দেখে মনে হচ্ছিল বিশাল কোনো কাজ করে এসে সে ক্ষুধার্ত, কিংবা বহুদিন ধরে খাওয়া হয়নি তার। চিত্রা নিজের খাওয়া রেখে ফারাজের দিকে তাকিয়ে থাকে। হাতের ব্যান্ডেজটা গোসলে যাওয়ার আগেই খুলেছিল। ক্ষত বেশ গভীর। সে ক্ষত নিয়েই অনায়াসে ভাত খাচ্ছে। মোটেও যন্ত্রণা হচ্ছে না তার। মনে হচ্ছে এসবে সে অভ্যস্ত। চিত্রা খাবার গিলতে গিয়ে আর চোখে আরও একবার মোহনাকে দেখার চেষ্টা করল। অপরূপ সুন্দরী মহিলা, চোখ ধাঁধানো রূপ। ইনিই তাহলে রোশান এলাহির স্ত্রী? পুরোটা ভাত শেষ করতে পারল না ফারাজ। ফোন আসার সঙ্গে সঙ্গে ভাতে পানি দিয়ে চলে গেল। তবে যাওয়ার আগে রুম থেকে একটা ওষুধ এনে চিত্রার হাতে দিয়ে কড়া করে বলল, ব্যথার ওষুধ এটা। বলেছিলাম না আসার সময়টা নিয়ে আসবো? তোমার শরীরে ক্ষতচিহ্নর অভাব নেই, যন্ত্রণা হয় তাই না? এটা খেয়ে নিয়েও ব্যথা সেরে যাবে। চিত্রা আরও একবার অবাক হলো। মানুষটার মধ্যে কি এমন আছে, তাকে নিয়ে এত কৌতূহল কেন জাগছে? এই মনে হয় লোকটার লজ্জা শরম নেই, আবার এই মনে হয় লোকটা একটা নরপিশাচ। তবে এখন মনে হচ্ছে লোকটার ভেতরে কিছু তো একটা আছেই। চিত্রা বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে সেই পুকুরের কালো জলের দিকে তাকিয়ে আছে। চোখে তার জল টলমল করছে। যে করেই হোক তাকে একবার হলেও বাজিতপুর যেতে হবে। সোহাগের মুখোমুখি হতে হবে। কেন সোহাগ সেদিন তাকে বাঁচাতে আসলো না, জবাব চাই চিত্রার। কার কথা ভাবছ? চিত্রা ঘাবড়ে যায়। ঘাড় ফিরিয়ে মোহনাকে দেখতে পায়। ভাবি আপনি? তোমার স্বামীর ঘর না মানে তোমার ঘরে আসা বুঝি বারণ? ছি ছি, কি বলছেন ভাবি এসব? মোহনা কালো জলের দিকে তাকিয়ে নিঃশ্বাস নিংড়ে দিয়ে বলল, এই বাড়িতে বিড়ালের আবার অভাব নেই। মাছ দেখলেই হুমড়ি খেয়ে পড়ে। ওসব বিড়াল থেকে তুমিও সাবধানে থাকবে। বোঝই তো, বুনো বিড়াল। কখন আবার মাছ ভেবে তোমার উপর আক্রমণ করে বসে, তখন বাঁচা মুশকিল হয়ে যাবে। লাশ কি করমু ভাই? আগে লাশের পেট ফুটা করবি, তারপর ৮ মণ ইট বানবি লাশের গায়ে। দড়ি যেন প্লাস্টিকের হয়। ইটের গায়ে ফুটা করা আছে না? যে ভাই, আছে। ইটের ফুটা দিয়া ভালো মতো দড়ি ঢুকাইবি, যাতে ইট সহজে ছুঁইটা না যায়। কাজটা মনোযোগ দিয়া করবি কইলাম। যদি কোনো ভুল হয় তাইলে তোর পেট কাইটটা মেঘনা নদীতে ভাসাইয়া দিমু। কথাটা মগজে ভালো কইরা ঢুকাইয়া রাখ। লোকটা ফোন কাটতে যেও কাটল না। আবার বলল, নারায়ণগঞ্জে নিয়ে ফেলবি, আজকে রাতের মধ্যেই। লাশ যেন পচে না যায়। লাশের পচন পছন্দ না আমার। দরকার হইলে লাশে আপাতত বরফ দিয়া রাখ। আর যা করবি সাবধানে। লোকটা ফোন রাখল। মইন একটা ফাঁকা ঢোক গিলল। সে এখানে নতুন এসেছে। এখনও কাজের অনেক কিছু তার শেখার বাকি। পাপ কাজের সঙ্গে জড়ানো সহজ, তবে জড়িয়ে গেলে এসব ছেড়ে বেরিয়ে আসা কঠিন। মইন সব জেনেও এখানে এসেছে। তার আব্বা সদর হাসপাতালে ভর্তি। চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। আব্বার জন্য মইন সব করতে পারে। জীবনের ঝুঁকি নিয়ে সে এখানে এসেছে। এভাবেই তো আর সে মরে যেতে পারে না। তাদের কর্তা, তাদের নেতা এখন ট্রলারে নেই। সে রাতের বেলা আসেন, ভোরে আবার চলে যান। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আসেনও না। তবে মাঝে মাঝে আবার হুট করে তার আগমন ঘটে। মুইন ব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত মাজতে মাজতে লুঙ্গির গিট ঠিক করে। এখন তার কাজ নেই, কাজ সব রাতে। এখন সে সোজা হাসপাতালে যাবে তার বাবাকে দেখতে। সঙ্গে ছোট বোনটাকেও দেখে আসবে। মা মারা যাওয়ার পর ছোট বোনটা সব একা হাতে সামলেছে। কখনো কোনো আবদার করেনি। যাওয়ার সময় হাতে করে কিছু নিয়ে যাবে আছে। চিত্রার সঙ্গে অনেকক্ষণ যাবৎ খুঁটিনাটি কথা বলছে মোহনা। বাড়িতে এত সব কাজের মানুষ থাকলে বাড়ির বউদের হয়তো এভাবেই শুয়ে বসে সময় কাটাতে হয়। তবে চিত্রার শরীর ম্যাচ ম্যাচ করছে। ছোট থেকেই তার কাজ করার অভ্যেস। এমন কোনো কাজ নেই যা চিত্রা পারে না। এখানে আসার পর ঘরের মধ্যে বসেই থাকতে হয়েছে চিত্রাকে, তার শাশুড়ি রান্নাঘরে।
নদীও রান্নাঘরে, তবে চিত্রাকে উনুনের সামনে আসতে নিষেধ করেছেন রুমানা। গালে হাত বুলিয়ে বলেছেন, তুমি আমার ফারাজের বউ, আমার ছোট পোলার বউ, তাই তুমি আমার চোখে আমার ছোট মাইয়ার সমান। আমার মাইয়া ফারিয়াও কোনো কাম করে না এই বাড়িতে, তাই তুমিও করবা না। যাও যাও, এইখান থেকে যাও। তোমার সুন্দর চেহারা তৈরি হইছে স্বামীর যত্ন নেওয়ার লাইগা। আমার পোলার সেবা যত্ন করাই তোমার ধর্ম। নিরুপমাও রুমানার সঙ্গে সঙ্গেই ছিল, আর রুহি ব্যস্ত নদীর মেয়ে নুরিকে সামলাতে। বাড়ি থেকে শুধুমাত্র এরাই থাকে। তবে সুলেমান এলাহি যখন বাহিরে যাচ্ছিলেন তখন তার সঙ্গে আরেকজন লোককে দেখেছে চিত্রা। বয়সে সুলেমান এলাহির থেকে হয়তো কিছুটা ছোট হবেন, তবে চিত্রার সঙ্গে তার পরিচয় হয়নি। লোকটিকে কিছু একটা নিয়ে অনেক চিন্তিত দেখাচ্ছিল। নিরু তোমার সঙ্গে কথা বলেনি বুঝি? মোহনা জিজ্ঞেস করল। চিত্রার ধ্যানে ব্যাঘাত ঘটল। সে বলল, না তো। করবেই বা কেমন করে? তার চাঁদে বসত গড়েছ তুমি। মানে? মজা করলাম। আমি আবার রসিক মানুষ বোন, তুমি কিছু মনে করো না। চা খাবে? এই দুপুরে চা? কেন, খাও না? আমি খাই তো। যখন দুপুরে বাড়িতে কেউ থাকে না, তখন আমি ওই যে কালো পুকুরটা দেখছো, ওটা দেখতে দেখতে চা খাই। মোহনা হাসল। হঠাৎ হিসিয়ে বলল, ইদানিং স্বপ্নে শুধু রক্ত দেখছি। রক্তে কেমন যেন নতুনত্ব ছিল। মোহনা অদ্ভুতভাবে চিত্রার দিকে তাকায়। চিত্রা তার চোখে চোখ রাখল না। সে মোহনার দৈনিক সাজসজ্জা লক্ষ্য করছে। এই বাড়িতে এখন অবধি সে শুধুমাত্র যাদের সঙ্গে কথা বলেছে তাদের মধ্যে শুদ্ধ বাঙালি ভাষায় শুধুমাত্র ফারাজ এবং মোহনাকেই কথা বলতে দেখেছে। ফারাজ এলাহিকে যেমন চিত্রা ঠিক বুঝে উঠতে পারছে না, তেমনি মোহনাকেও বুঝতে পারছে না সে। তোমাদের বিয়ে কেমন করে হলো? মানে রাতে সবাই ঘুমিয়েছিলাম, আর সকালে উঠে জানতে পারলাম ফারাজ এলাহি নাকি বিয়ে করেছে। ভাবা যায়, ফারাজ এলাহি বিয়ে করেছে। চিত্রা কি জবাব দেবে বুঝতে পারছে না। না জানি ফারাজ বাড়ির মানুষদের কি বলেছে। এখন যদি চিত্রা সত্য বলে দেয় তখন তো সমস্যা হতে পারে। বলবে না? স্বামীর বারণ আছে, তাই না? থাক, বাদ দাও। ভাবি, ভাই এসেছে, আপনাকে ডাকছে। দরজার সামনে দাঁড়িয়ে হাঁক ছাড়ল নীরব, তবে চিত্রার সঙ্গে কোনো কথা বলল না। চিত্রাও তেমন কোনো আগ্রহ দেখালো না। চাঁদ শব্দটা নিয়ে এখনও সে ভাবছে। বিষয়টি তার মাথায় ধরছে না। চলো চিত্রা, নিচে চলো। এখন বাড়িতে এক এক করে সবগুলো বিড়াল, মানে এখন বাড়ির পুরুষরা বাড়িতে ফিরবে। তোমার স্বামীও বাড়িতে আসবে। সকালবেলা তোমাকে নিজের ভাগের পরোটা দিল। এখন তো তোমার উচিত স্বামীকে কিছু একটা দেওয়া। কি আছে তোমার কাছে? চিত্রা ভাবল, তার কাছে কি কিছু আছে? কিছুই তো নেই, সে তো নিঃস্ব। কিছু নেই নাকি? মোহনা পুনরায় জিজ্ঞেস করল। না। চিত্রার সোজাসাপটা জবাব। একটা জিনিস আছে তো। চিত্রা জিজ্ঞাসু দৃষ্টিতে মোহনার দিকে তাকালো। তোমার জীবন। পুরুষ মানুষ কিছু নেওয়ার জন্যই কিছু দেয়, তবে যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। কথাটা মোহনা খুব যে খারাপ বলেছে তাও নয়। চিত্রা মোহনার পেছন পেছন দোতলার সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। বসার ঘরে চোখ যেতেই একসঙ্গে তিনজন পুরুষকে দেখে মাথার ঘোমটা আরও বড় করে টেনে নিল সে। পুরুষগুলো একে অপরের সঙ্গে কথা বলছিল। চিত্রার দিকে চোখ পড়তেই তাদের কথার প্রসঙ্গ বদলে যায়। এই যে এরা দুজন তোমার বড় ভাসুর, উনি হলো রাজন, আমার স্বামী। আর উনি রোশান, মোহনার স্বামী। আর উনি হলো গিয়ে তোমার দেবর জোহান এলাহি, তোমার চাচা শ্বশুরের বড় ছেলে, বলল নদী। চিত্রা এক মুহূর্তের জন্য চেয়ে একটা করে সালাম দিয়ে চোখ নিচে নামিয়ে ফেলল। আর আমি হচ্ছি মিসেস চিত্রা এলাহির আপন স্বামী, যার অনুমতি ছাড়া আপনি আমার স্ত্রীকে দর্শকের সামনে প্রদর্শন করছেন। কাজটা কি ঠিক হচ্ছে ভাবি? ফারাজের হাসিমাখা কণ্ঠেও কেন জানি সবাই থমকে গেল। তবে তার ভাইয়েরা কিচ্ছুটি বলল না। না মানে?
ফারাজ, তুমি ভুল ভাবছো। চিত্রা, তুমি রুমে যাও। চিত্রা অবাক হলো। সামান্য একটা বিষয় নিয়ে কেউ এভাবে বলে? কিন্তু ফারাজ, আমি তোমাকে যেতে বলেছি না? ধমকে উঠল ফারাজ। এক মুহূর্তেই বাড়ির পরিবেশ বদলে গেল। চিত্রা দেরি না করে রুমের দিকে পা বাড়ালো। রাজন রোশানের মুখে ক্ষীণ হাসি। যেন দুনিয়া উল্টে গেলেও তাদের কিচ্ছু যায় আসে না। তবে জোহান চিত্রার যাওয়ার দিকে চেয়ে রইল। তার চোখের পলক পড়ল না। চিত্রা রুমে গিয়ে ধপ করে দরজা লাগিয়ে বিছানায় গিয়ে বসল। এবার চোখটা নামা, ফারাজ দাঁত পিষে বলল। জোহান তখনও শান্ত, যেন কিছুই হয়নি, কিংবা কিছুই হওয়ার নেই। সে বাঁকা একটা হাসি দিয়ে বলল, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ, মনে আছে তো? রান্নাঘরে মার্জি আর মারিয়া রান্নার জোগাড় করছে। পুঁইশাক ভাজি করছে মারিয়া। হ্যাঁ রে মারিয়া, আমার সোহাগটার লাইগা তো বুক পুড়তাছে। বাপ মার এখনো বাড়ি আইলো না। আরে আম্মা, চিন্তা কইরেন না, হয়তো কোনো জরুরি কামে গেছে। আপনি জানেন না, সোহাগ অনেক দিন ধরেই এমন উথাল পাথাল শুরু করছে। আচ্ছা, ওই যে চিত্রারে যে তুইলা নিয়ে গেল ওই পোলাক, হ্যাঁ আমার সোহাগরে কোনো ক্ষতি করব না তো আবার? হেইডা আমি কেমনে কমো? আপনার পোলার লগে যে ওই মাইয়ার ফষ্টি নষ্টি আছে, ওইডা মনে হয় ওই এলাহি সাহেব জানে না। জানলে কি আর ওই সেমরিরে বিয়া করত? আচ্ছা আম্মা, হেরা কি বহুত বড় লোক? না মানে ওই মাইয়া তো সুখ করতাছে বড় বাড়ির বউ হইয়া। মনে হয় এলাসি বাড়ির বউ হইয়া গেল মাঝখান দিয়া। সবই কপাল। আম্মা, এলাচি না এলাহি, ওই হইল। বাড়ির বেল বাজতেই মারিয়া কাজ রেখে দরজা খুলতে যায়। তবে দরজা খুলতেই মারিয়া স্তব্ধ নির্বাক। চিৎকার করে উঠল সে, আম্মু! তোর মুখে লাগামার ঠিক হইব না মনে হয় ফারাস। রোশান পায়ের উপর পা তুলে দিয়ে সোফায় আরও আরাম করে বসল। তাদের তিন ভাইয়ের বয়সে খুব একটা পার্থক্য নেই। রাজনের বয়স ৩৭, রোশানের ৩৪ আর ফারাজের ৩০। এই বাড়ির প্রতিটা মানুষ অসম্ভব সুন্দর। দেখে মনে হয় আল্লাহ পৃথিবীতে পাঠানোর সময় কোনো কিছু বাদ রাখেননি। তবে ফারাজের গায়ের রংটা একটু বেশি ফকফকা। রাগলে মুখ কান একেবারে লাল হয়ে ওঠে। ফারাজ প্যান্টের পকেটে হাত রেখে নদীর দিকে তাকায়। বাড়ির বউদের মধ্যে নদীর গায়ের রংটা একটু শ্যামলা, তবে উজ্জ্বল শ্যামলা। ফারাজ নদীকে উপেক্ষা করে তার সামনে দিয়ে ভাইদের পাশে গিয়ে বসল। নদী তখনও পাথরের মতো সেখানেই দাঁড়িয়ে আছে। মোহনা ভোজন কক্ষের সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচলে হাত বুলিয়ে তামাশা দেখছে। বাড়ির অন্যদের এসবে কোনো আগ্রহ নেই, তারা যে যার মতো কাজ করছে। ফারাজের বাবা সুলেমান আর চাচা জুনায়েদ এলাহি বাহিরে এখনো। সুলেমান সকালে নাস্তা সেরে জেলা পরিষদে গিয়েছেন, সঙ্গে তার ভাই জুনায়েদও গিয়েছেন। জেলা পরিষদে আইনশৃঙ্খলা কমিটির মিটিং আছে। কিশোরগঞ্জের অবস্থা ভালো না। আজকাল এখানে কিশোর গ্যাংয়ের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া অহরহ বাচ্চা হুটহাট নিখোঁজ হয়ে যাচ্ছে। শুধু বাচ্চা বললেও ভুল হবে, নারী পুরুষও কম হাওয়া হচ্ছে না, বিশেষ করে নারী। এসব সমস্যা নিয়ে জলদি মিটিংয়ে না বসলে পরে দেখা যাবে দুর্ঘটনা নিজের ঘরের দুয়ারে এসে পড়েছে। ভাবি, ফারাজ লম্বা করে নদীকে ডাক দিল। নদীর কণ্ঠে ভয়। আমার ভালো মানুষ কেন জানি সহ্য হয় না। মনে হয় কলিজাটা ছিঁড়ে বের করে ভুনা করে খাই। আচ্ছা ভাবি, আপনি এত ভালো কেন? ফারাজ একেবারে স্বাভাবিক। সে নীল শার্টের দুটো বোতাম খুলে পা ছড়িয়ে বসল। টেবিলের ওপর রাখা আঙুরের বাটি থেকে একটা লাল আঙুর মুখে নিয়ে রাজনের দিকে চাইল। এবার তোমাকে মনে হচ্ছে ৪ নাম্বার বিয়েটা করতেই হবে। আমার নতুন ভাবি চাই। এইভাবে অনেক বেশি ভালো। দেখো না, একটু আগেও আমার বউটাকে সবার সঙ্গে কেমন করে পরিচয় করিয়ে দিচ্ছিল। ধুর ভাই, এত ভালো মানুষ আমার পোষায় না, যত সব ছোটলোকি কারবার। আমার ভুল হয়ে গেছে ফারাজ, আমি খারাপ উদ্দেশ্যে কিছুই করিনি। নদীর কণ্ঠে আকুতি। ভুল?
ওকে ফাইন। কিরে, তুই হুট করে বিয়ে করলি, এটা কি করে সম্ভব? চিত্রা মেয়েটা আসলে কে বলতো? আর তুই কি সত্যি ওকে ভালোবেসে ফেলেছিস? রোশান ফারাজের দিকে মুখ ফিরিয়ে প্রশ্ন করল। ভালোবাসা সেটা কি জিনিস? আচ্ছা, যা মনে করো। আমি আমার বউকে ভালোবাসি নাকি ঘৃণা করি সেটা আমার ব্যাপার। তবে ফারাজ এলাহির পদ্ধতি ভিন্ন। আমি ভালোবাসা দিই সব ছিনিয়ে নেওয়ার জন্য। এটা ভালোবাসা না, এটা বিষ। বুঝলে তো? আমি রুমে যাব। আরে বাল, ভাইয়ের সঙ্গে কথা বলছি দেখতে পাচ্ছেন না ভাবি? এতদিন পর বাড়িতে ফিরলাম, তাও আপনাদের মহিলাদের জন্য শান্তি নেই। আর রাজন ভাই, আপনি আপনার বউ ঠিক করেন। ঠিক করার দায়িত্ব যদি আমি হাতে তুলে নেই, তাহলে কিন্তু এলাহি বাড়ি থেকে আরেকটা লাশ বের হবে। রাজন কোনো জবাব দেয় না, শুধুই শীতল চোখে নদীর দিকে চেয়ে থাকে। নদীর লজ্জা লাগছে। এখন তো নিজের অবস্থা দেখেও মনে হচ্ছে প্রদর্শনের পাত্র। হঠাৎ রান্নাঘর থেকে কাজের মেয়ে নীলুফা এসে সবাইকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, ভাই, খাওন খাইবেন না আপনারা? না, তোকে খাবো। জোহানের অদ্ভুত কথায় মেয়েটা ঘাবড়ে গেল। আজ 1 সপ্তাহ হয়নি সে এই বাড়িতে কাজ শুরু করেছে। কাউকে ঠিকভাবে এখন অবধি চেনে পর্যন্ত না। নীলুফার গায়ের রং ছিমছাম, নাকে একটা ছোট্ট নোলক, আটসার দেহের প্রতিটা ভাঁজে দুরন্ত যৌবন। গলায় একটা তাবিজ ঝুলছে, চুলগুলোকে সবসময় বিনুনি করে রাখে। নীলুর মা বহু বছর ধরে এখানে কাজ করেছে, তবে নীলু কাজ শুরু করার আগে কখনো এই বাড়িতে আসেনি। ফারাজ এক মুহূর্তের জন্য কপাল কুঁচকে নীলুকে দেখল। পরক্ষণেই বিরক্তিতে তার কপাল আরও কুঁচকে এলো। সে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, কথার মাঝে বাহাত ঢুকিয়ে প্রশ্ন করল, কে এই মেয়ে? সে কি নতুন নাকি? কেউ ওকে বলনি? মেয়ে মানুষের এমন বাড়াবাড়ি আমার সহ্য হয় না। রান্নাঘর থেকে নীলুর মা জলদি ছুটে আসলেন। মেয়েকে একটা ধমক দিয়ে বললেন, তোরে কইছিলাম আমি এইখানে আইতে, যা মুখ পুরি। সবার কাছে ক্ষমা চাইয়া এখান থেকে যা। মাফ করবেন। ফারাজ কিছুই বলল না, আঙুল দিয়ে ইশারা করে চলে যাওয়ার নির্দেশ দিল। মেয়েটি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি। তবে মেয়েটি চলে যাওয়ার পর রোশান তার পাশে বসে থাকা ফারাজকে হিসিয়ে কিছু একটা বলল। ফারাজ তাতেও কোনো জবাব দিল না। রোশান উঠে গেল, মোহনাকে কাছে ডেকে বলল, আমার পেট ভরা। তুমি ওই নতুন কাজের মাইয়াটারে 1 গ্লাস লেবুর শরবত বানায়া আমার রুমে নিয়ে আসতে কও তো। মোহনা কোনো জবাব দিল না। তবে রান্নাঘরে যাওয়ার সময় পেছন থেকে জোহান ডাক দিয়ে তাকে বলল, শরবতের সঙ্গে গ্লুকোজ দিতে ভুলো না ভাবি। ভাই সারাদিন ঘরে বাহিরে কত পরিশ্রম করে। মোহনা তাতেও কোনো জবাব দিল না। সে রান্নাঘরে চলে গেল। রাজন এখনও নিশ্চুপ। সে কি একটা ভেবে নদীকে বলল, ভাত নিয়ে রুমে আসো। রাজন কথা না বাড়িয়ে উঠে গেল। তবে নদীর ভয় হচ্ছে, কিছুতেই রুমে যেতে ইচ্ছে করছে না। মার্জিয়া হাহুতাশ করছেন। সোহাগ যে তাকে এত বড় ঝটকা দেবে তা সে বুঝে ওঠেনি। সারারাত ছেলে বাহিরে থেকে এখন বাড়ি ফিরেছে বউ নিয়ে। মেয়ের গায়ের রং শ্যামলা, নাম জান্নাত। মার্জিয়া রান্না রেখে কাটাকাটি করছেন। মারিয়া মাহাদিকে ফোন করে সব জানিয়েছে। তবে মাহাদি এখন চাইলেও আসতে পারবে না, কাজে আছে সে। কাজের চাপ ইদানিং অনেক বেশি। সোহাগ জান্নাতকে নিজের রুমে বসিয়ে দিয়ে আসে, ফ্রেশ হতে বলে তাকে। সোহাগকে ক্লান্ত লাগছে। বাড়ির মানুষ তার মুখ থেকে জবাব শোনার অপেক্ষা করছে, তবে কাউকে কোনো কৈফিয়ত দিতে ইচ্ছে করছে না তার। কি বলবে সবাইকে? চিত্রাকে সে এতদিন ব্যবহার করেছে, এসব প্রেম ভালোবাসা কিছুই ছিল না। চিত্রাকে দেখতে শুধুই কামুকতা জাগত তার, ভালোবাসা নয় এসব বলবে। তবে জান্নাতের সামনে এসব নিয়ে ঝামেলা করতে এখন আর মন চাইছে না। সোহাগ মায়ের রুমে এসে বসল। তার মা আঁচলে মুখ লুকিয়ে কান্না করছেন। বাড়িতে বউ এসেছে তাতে তার কোনো আফসোস নেই।
আফসোস শুধু ছেলে তাকে না বলে এমন সময় বিয়ে করেছে সেই নিয়ে। আবার সবচেয়ে বড় কথা, সোহাগ এখনও বেকার। সংসার চালাতে এমনিতেই তাদের কষ্ট হয়, তার উপর ঘরে নতুন একজন এসে জুটেছে। এখন একে কি খাওয়াবে? সোহাগ মায়ের পাশে বসে বলল, জানি তোমার মনে অনেক প্রশ্ন, জান্নাতের ভরণ পোষণের দায়িত্ব নিয়েও চিন্তা তোমার মধ্যে, কিন্তু চিন্তা কইরো না, আমি সব ব্যবস্থা কইরাই বিয়ে করছি। সোহাগ নিজের সঙ্গে আনা একটা ব্যাগ খুলে মায়ের হাতে দিয়ে বলল, খুইলা দেখো। মার্জিয়া চোখ মুছে ব্যাগ খুলে দেখল এক ব্যাগ টাকা। চোখ তার ছানা বড়া। এত টাকা? আস্তে আম্মা, এখন কোনো প্রশ্ন কইরো না, জলদি আমাগো দিন বদলাইব, আমি সোহাগ দিন বদলাইয়া দিমু। তুই কোনো খারাপ কাজে জড়ায়া যাস নাই তো বাপ? মাথা খারাপ হইছে তোমার? তবে ভেতরের কথা যেন ফাঁস না হয়। তুই না চিত্রারে ভালোবাসতি? বাসতাম, তবে এখন বাসি না। আর সে এখন অন্যের বউ, অন্যের খাওয়া জিনিসে সোহাগের নজর নাই। মার্জিয়া থমকে গেলেন। সন্দিহান কণ্ঠে ছেলেকে জিজ্ঞেস করলেন, চিত্রার যে বিয়া হইছে ওইটা তুই কেমনে জানোস? ওর বিয়ার সময় তো তুই নিখোঁজ ছিলি। ফারাজ রুমে এসে শার্ট খুলে এসি বাড়িয়ে দিল। ইদানিং যে গরম পড়েছে। ফারাজের ঘরে অনেকগুলো ইংরেজি ম্যাগাজিন ছিল। চিত্রা সেখান থেকে একটা ম্যাগাজিন নিয়ে চোখ বুলাচ্ছে। খিদে পেয়েছে তার। এমন লোকের সঙ্গে তার বিয়ে হয়েছে যে কিনা তাকে অনাহারে রাখিয়ে মারতে চায়। মানে লোকটা হাতে ভাতে সব দিক দিয়েই তাকে মারার জন্য বিশেষ প্রস্তুতি নিয়ে রেখেছে। হঠাৎই কাজের মেয়ে রুমে এসে খাবার দিয়ে যায়। চিত্রা একবার আর চোখে খাবারের দিকে তাকায়। খাবার দেখে ক্ষুধা আরও বেড়ে গেছে। তবে একটা প্লেট কেন? বউ, এই বউ, খালি কি ম্যাগাজিন পড়ে পেট ভরবে? আসো একটু আদর করে তোমার মনটাও ভরিয়ে দেই। চিত্রা আবার অবাক হলো। এটা কি মানুষ নাকি গিরগিটি? একটু আগে নিচে সকলের সঙ্গে কেমন আচরণ করলো, আর এখন পীড়িত একেবারে গলে গলে পড়ছে। আপনি এত বেহায়া কেন? আর সকলের সঙ্গে এমন ব্যবহার করছেন কেন? কয়টা রূপ আপনার? আমি শুধু তোমার জন্য বেহায়া বউ, তবে রূপ হাজারটা থাকলেও তোমার জন্য ভালোবাসার রূপটাই রেখেছি। আসো না, একটু কাছে আসো, মনটা আমার বড্ড ক্ষুধার্ত। ফারাজ গলা ফাটিয়ে গান গায়, আয়না করি ফষ্টি নষ্টি, দেখতে নোনতা খেতে মিষ্টি, টাং টাং টাং। চিত্রা চেঁচিয়ে ওঠে, নষ্টামি না করে গিয়ে ভাত খান। আমার মাথা কেন খাচ্ছেন? খাবারের অকাল পড়েছে নাকি? খাবার তো দুনিয়াতে অনেক আছে, তবে আমার বউয়ের থেকে সুস্বাদু দুটো নেই। আসো বউ, আজ তোমাকে খেয়ে একটু টেস্ট করি। চিন্তা করো না, আমি আবার ভালো রিভিউ দিতে পারি। ফারাজ চিত্রার ম্যাগাজিনটা হাত থেকে নিয়ে নিল। চিত্রা অবাক হয়ে তাকানোর সুযোগও পেল না। এরই মধ্যে ফারাজ তাকে নিজের কোলে টেনে নিল আর চিত্রার শ্বাস ভারী হয়ে এলো। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই ফারাজ তার ঘাড়ে হাত রেখে মাথা নিজের দিকে টেনে নিল। সময় যেন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছে। ফারাজ চিত্রার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল, গভীর একটা চুমু এঁকে দিল। চিত্রা শিউরে উঠল। হাত দুটো দিয়ে ফারাজের বুকে ধাক্কা দেওয়ার চেষ্টা করল, কিন্তু ফারাজের শক্ত আলিঙ্গন হতে নিজেকে ছাড়িয়ে নেওয়া অসম্ভব হয়ে উঠল। চিত্রার হৃদস্পন্দন বেগ পায়, শ্বাস বন্ধ হয়ে আসছে, বুকের ভেতর ঝড় বইছে। কয়েক মুহূর্ত পর ফারাজ ধীরে ধীরে তাকে ছেড়ে দিল। চিত্রা হাঁপিয়ে উঠছে, বড় বড় নিঃশ্বাস ফেলছে। তার চোখে মুখে বিস্ময় আর বিভ্রান্তি। ফারাজ ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। চিত্রার দিকে তাকিয়ে চোখ মেরে জিজ্ঞেস করল, কেমন লাগলো বউ? চিত্রা রাগে কটমট করছে। ফারাজকে ধাক্কা মেরে নিজের কোল থেকে সরিয়ে দাঁত পিষে সে জবাব দিল, এলাচের মতো লেগেছে। বুঝতে পেরেছেন মিস্টার এলাচি? অসভ্য লোক কোথাকার। ধর্ষণ মামলা দিয়ে যদি আপনাকে হাজতে না পাঠাই, তবে আমার নামও চিত্রাঙ্গনা নয়। আমার নামে মামলা ঠুকে কি লাভ? ও, আমাকে কারাবন্দি করে প্রিয় প্রেমিক সোহাগের কাছে যাওয়ার ফোন দিয়ে এঁটেছ?
ফারাজ এলাহির কণ্ঠে বিদ্রূপের শীতল ঝলক। চিত্রা অবাক হলো না, কারণ সে জানে ফারাজ এলাহি চতুর খেলোয়াড়। সে খেলায় জয়লাভের প্রস্তুতি নিয়েই মঞ্চে নেমেছে। চিত্রার ঠোঁটে একরাশ তিক্ততা জমে। আপনি সব জেনে শুনে আমাকে কেন বিয়ে করলেন? বলুন, কেন? ফারাজ নির্লিপ্ত কণ্ঠে উত্তর দেয়, টাইম পাস করার জন্য। আসলে ৩০ বছর ধরে সুখে থাকতে থাকতে জীবনটা কেমন যেন বোরিং হয়ে গিয়েছিল, তাই বিনোদনের জন্য বিয়েটা করলাম আর কি। চিত্রার ভ্রু কুঁচকে যায়। তাহলে আপনার কাছে বিয়ে মানে নিছক সময় কাটানো, টাইম পাস? কিন্তু আমাকেই কেন বেছে নিলেন? দুনিয়ায় কি সুন্দরী মেয়ের অভাব পড়েছিল? সুন্দরী মেয়ে তো দুনিয়ায় অহরহ আছে, তবে তারা কেউ যে তুমি নও বউ। আমার যে তোমাকেই লাগতো। ফারাজ হেসে উঠল। ধীর পদক্ষেপে এগিয়ে এসে ভাতের প্লেট বাড়িয়ে দিল চিত্রার দিকে। ক্ষুধা পেয়েছে, নিজে খাও, আমাকেও খাইয়ে দাও। চিত্রা ঠান্ডা চোখে তাকায়। আপনার নিজের হাত নেই? আছে, তবে নিজের আপন একটা বউ তো আছে। ফারাজ কণ্ঠে অবজ্ঞার ছোঁয়া এনে বলল, তোমাকে বিয়ে করেছি কি শুয়ে বসে থাকার জন্য? নিজস্ব সম্পদের যত্ন নিজেকেই করতে হয়। আজ থেকে আমার সব কাজ তুমি করবে, এমনকি আমার আন্ডার প্যান্টটাও তুমিই ধুয়ে দেবে। আর কতকাল নিজের সম্পদ পরের হাতে ধোয়াবো? চিত্রা দীর্ঘশ্বাস ফেলে। যুক্তি এখানে বৃথা। ফারাজ এলাহির সাথে তর্কে নামা অর্থহীন। এ যেন এক অসম যুদ্ধে ক্ষয়িষ্ণু সৈনিক হয়ে দাঁড়ানো। তাই সে কোনো কথা না বাড়িয়ে চুপচাপ ভাতের থালা হাতে তুলে নিল। লড়াইয়ে হার মানা মানেই পরাজয় নয়, কখনো কখনো তা প্রতিশোধের নতুন অধ্যায়ের সূচনা। যদি ফারাজের খেয়াল প্রশমিত হয় আর যদি সে একবার দয়া করে তাকে বাজিতপুরে নিয়ে যায়, তাহলেই চিত্রার চলবে। অন্তত সোহাগের মুখোমুখি তো সে হতে পারবে। ও হ্যাঁ, চিত্রা তো ভুলেই গিয়েছিল, দয়া জিনিসটা যে ফারাজ এলাহির কাছে মূল্যহীন ছোটলোকি ব্যাপার, কিংবা ক্ষমতার সুরেলা নিষ্ঠুরতায় বাঁধা এক পাষাণ শব্দ। চিত্রা বড় বড় লোকমা তুলে ফারাজকে খাইয়ে দেয়। ফারাজ নিঃশব্দে শুধু ভাত গপ গপ করে গিলছে। কাউকে খুন করে এসেছেন নাকি? শুনেছি মানুষ খুন করা খাটুনির কাজ, আর খাটুনির কাজ করলে ক্ষুধা একটু বেশিই লাগে। ফারাজের হেঁচকি উঠে যায়। চিত্রা পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, আমি বাড়ি যাব। নিয়ে যাবেন? বাড়ির কথা মনে পড়ছে। আর এখনও কিন্তু আপনার থেকে আমার অনেক কিছুই জানার বাকি। আমাকে বিয়ে কেন করলেন, তার যথাযথ উত্তর কিন্তু আমি এখনও পাইনি। আমি আর খাবো না। ফারাজ উঠে ওয়াইন কুলার থেকে একটা হুইস্কির বোতল বের করে নিমিষেই কর্ক খুলে গটগট করে পান করল। ফারাজের বিশাল আকৃতির রুম, জমিদারি বাড়ির মতো বাহ্যিক অভিজ্ঞান, কিন্তু ভেতরের আসবাবপত্র সবই বিদেশি, আধুনিক ডিজাইনে মোড়ানো। ফারাজের পুরো রুমটা কালো আর মেরুন রঙের সংমিশ্রণে সাজানো। কালো আর মেরুন রঙের প্রতি তার অদ্ভুত টান আছে। এই রং দুটো যেন তারই অপ্রকাশিত অনুভূতির বহিঃপ্রকাশ। আলাদাভাবে রং দুটো পছন্দের কোনো কারণ নেই, রং দুটো ভালো লাগে হয়তো। এটাই ভালো লাগার কারণ। ফারাজ হুইস্কির বোতল নিয়ে বারান্দায় দাঁড়ায়। প্যান্টের পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরে। তবে লাইটার কোথায় গেল? কি লাইটার খুঁজছেন বুঝি মিস্টার এলাহি? চিত্রা লাইটার জ্বালিয়ে ফারাজের ঠোঁটে চেপে ধরা সিগারেটটা ধরিয়ে দেয়। ফারাজ অপলক দৃষ্টিতে চিত্রার দিকে তাকিয়ে সিগারেটে একটা টান দেয়। গাল ভর্তি ধোঁয়া ছাড়ে চিত্রার মুখের উপর। ধোঁয়ার কারণে চিত্রার কাশি চলে আসে। সে আঁচল মুখে চেপে ধরে। ফারাজ সিগারেটটা টোকা মেরে বেলকুনি দিয়ে নিচে ফেলে দেয়। চিবুক শক্ত করে প্রশ্ন করে, সামান্য সিগারেটের ধোঁয়া তুমি সহ্য করতে পারো না, আর সারাটা জীবন ফারাজ নামক নিউক্লিয়ার বোমাকে কি করে সহ্য করবে? আমাকে বিয়ে করেছেন কেন জবাব দিন বলছি। ফারাজের মুহূর্তেই মাথা গরম হয়ে যায়। যেসব জিনিস সে পছন্দ করে না সেসব জিনিসই বারবার তার সঙ্গে করা হচ্ছে। কেন? বেশি ভদ্রতা দেখাচ্ছে তাই বলে? আসলেই দুনিয়ায় ভণ্ডামি চলে, ভদ্রতা নয়।
ফারাজ বাম হাতে হুইস্কির বোতলটা আরও শক্ত করে চেপে ধরে মুহূর্তে ডান হাত দিয়ে চিত্রার গলা চেপে ধরে। হুট করে এমন আক্রমণ বোধহয় আশা করেনি চিত্রা। তাল সামলাতে না পেরে বেলকনির রেলিংয়ের সঙ্গে পিঠ থেকে যায় তার। ফারাজের মুখটা দগ্ধ হয়ে উঠেছে, ঠিক যেমন খড়ের গাদায় জ্বলন্ত মশাল পড়লে আগুন জ্বলে ওঠে। চিত্রার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ফর্সা মুখটা রক্ত জবার মতো লাল হয়ে এসেছে, তার চোখ ক্রমেই বিবর্ণ হয়ে এসেছে, দমবন্ধ হওয়ার পথে, চোখ উল্টে আসছে। ফারাজ দাঁতে দাঁত পিষে বলল, আরেকবার যদি তোর মুখ থেকে প্রশ্ন বেরোয় তাহলে জবাই করে তোর লাশ আমি রাস্তার কুত্তাদের খাওয়াবো। কথাটা যেন তোর কান দিয়ে ভালো করে ঢোকে। চিত্রার চোখ বেয়ে অশ্রু ছলছল করছে, গলা থেকে তার ভোঁতা আর্তনাদ বেরিয়ে আসছে। ফারাজ, মরে যাচ্ছি। ফারাজ ছাড়ে না, বরং শক্তি আরও বাড়িয়ে দেয়। ছোট্ট একটা জান বের করতে এত পরিশ্রম, আসলেই মানুষের খুন করতে কষ্ট হয়। আচ্ছা, এই তো একটু পর চিত্রার শরীর থেকে জানটা মুক্তি পাবে, তখন ফারাজ কি করবে? আবারও কি কলিজা ভুনা দিয়ে ভাত খাবে? ফারাজকে তখন ভাত খাইয়ে দেবে কে? চিত্রার চোখ বন্ধ হয়ে আসে। চোখটা মেলার চেষ্টা করল সে, তবে পারল না, আর পারবে না। সময় যে শেষ। এই বউ, তুমি কি সাপ টাপ নাকি? মানে নাগিন? সাপেদের মতন এমন চোখ মেলে ঘুমাচ্ছ কেন? চিত্রার হুঁশ ফেরে। সে নিজেকে একবার দেখে, ভালো করে দেখে। কই, তার তো কিচ্ছু হয়নি। ফারাজের দিকে একবার তাকায় সে। ফারাজ কসরত করে এখন ঘর মাখত। স্মিথ মেশিনের সাহায্যে বেঞ্চ এবং শোল্ডার প্রেস করে উঠেছে। ফারাজের ফকফকা নগ্ন বুক, পরনে কালো একটা ট্রাউজার, কসরত করা শরীরের ভাঁজে ভাঁজে পুরুষত্ব স্পষ্ট। বুকটা সামান্য কালো লোমশে আবৃত, বাবুকের উপর একটা কাটা দাগ। চিত্রা চোখ সরিয়ে নেয়। না না, চোখ সরাচ্ছ কেন? দেখো না একটু, ব্যায়াম করে তোমার জন্যই তো শরীর বানিয়েছি। চিত্রা উঠে যায়। চোখ মুখ এখনো ঘোলাটে লাগছে, মুখে পানি দেবে সে। এতক্ষণ সে কি দেখেছে? সব ভয়ানক কল্পনা। খাটের এক কোণে মেঝের উপর বসে নদী কাঁদছে। শরীরে কোনো রকমের শাড়িটা দেওয়া, সিগারেটের জ্বলন্ত আগুনে শরীরের নানা জায়গায় গর্ত হয়ে গেছে, শরীর জ্বলছে। তবুও নদী চিৎকার করে কান্নার সাহস পাচ্ছে না। সে জানে তার স্বামী রাজন মেয়ে মানুষের কান্না সহ্য করতে পারে না। কাঁদলে হয়তো এবার তাকে মেরেও ফেলতে পারে। রাজন ধূর্ত পুরুষ মানুষ, গাল ভর্তি চাপদাড়ি, সবসময় সাদা পাঞ্জাবি পরে থাকে, তাকে কখনো শার্ট পরতে দেখা যায় না। অবাধ্যতা তার পছন্দ নয়। রাজন সিগারেট ফেলে বিছানা ছেড়ে উঠে বসল। লুঙ্গি ঠিক করে নদীর দিকে চেয়ে বলল, রুহুর মায়া তোর কইমা গেছে তাই না? এটাই তোর শেষ সুযোগ। আরেকবার তোর পাকনামি দেখলে সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যুটা আমি তোরেই দিমু, জানোয়ারের বাচ্চা। রাজন ড্রয়ার থেকে আরেকটা সাদা লুঙ্গি বের করল। লুঙ্গিটা কাঁধে ঝুলিয়ে গোসলে চলে গেল। তবে যাওয়ার আগে নদীর পিঠে আরেকটা লাথি মারতে ভুলল না সে। নদী মেঝেতে উপর হয়ে পড়ে কাঁদছে। তাকে বাঁচাতে আগেও কেউ আসেনি, আর হয়তো কখনো কেউ আসবেও না। নদীর পাশের রুমের বারান্দায় রাজনের ছোট বোন দাঁড়িয়ে আছে। সে জানে তার ভাবির সঙ্গে কি কি হচ্ছে, তবে ভাবিকে রক্ষা করার মতো সাহস তার মধ্যেও নেই। এমনিতেও তার স্বামী এই বাড়ির ঘর জামাই, তাই তারা কেবলই এই বাড়ির আসবাবপত্রে জমে থাকা ধুলোবালির মতো, যার কোনো মূল্য নেই, যাকে কেউ পছন্দ করে না। ফারাজের বউয়ের নাম কি রে? ফারিয়া পেছন ফিরে তাকায়, জোহানকে দেখতে পায়। জোহান তার রুমের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে নির্লিপ্ত হাসি। কি রে, মৌনব্রত নিয়েছিস নাকি? চিত্রা, কেন? ফারাজের পছন্দ আছে বলতে হবে, কড়া জিনিস বাড়িতে এনেছে। তোমার ভাবি হয় চিত্রা। অন্যের পাত্রে মুখ দেওয়া কবে বন্ধ করবে? জোহান এক লহমা চুপ থেকে জবাব দেয়, মুখ দিচ্ছি না রে,
এই প্রথম ইচ্ছে করছে জীবনটা বের করে মিসেস এলাহির হাতে ধরিয়ে দেই। সন্ধ্যা নেমেছে। হিলচিয়া গ্রামের আকাশ ধীরে ধীরে গভীর অমানিসায় ঢেকে গেছে। ধানক্ষেতের আলপথ ধরে দিনের শেষে ঘরে ফিরছে মানুষ, কেউ কাঁধে কাস্তে, কেউ বা মাছ ভরা ঝুড়ি হাতে। বাঁশঝাড়ের মাথায় সূর্যের শেষ আলো ফিকে হয়ে এসেছে। নদীর বুকে রক্তিম আভা ফেলে ডুবে গেছে দিনের শেষ সূর্য। দূরে মসজিদ থেকে ভেসে আসছে মাগরিবের আজান। সেই সুরের মাঝে মিলিয়ে যাচ্ছে জেলেপাড়ার ঘর থেকে ভেসে আসা হারিকেনের টিমটিমে আলো। জলিল আজ খুশি, অনেক দিন পর কপাল খুলেছে। বড় বড় রুই আর পাঙ্গাস ধরা পড়েছিল কাল রাতে জালে, বাজারে ভালো দামও পেয়েছে। হাতে টাকা এসেছে, তাই ভাবল আজ জুনাইফার পছন্দের কিছু আনবে। 7 মাসের অন্তঃসত্ত্বা তার বউ, কত কিছুই তো খেতে ইচ্ছে করে এই সময়, কিন্তু সে কখনোই কিছু চায়নি। জলিল নিজেই নিয়ে এসেছে 2টো কবুতরের বাচ্চা। জুনাইফার কবুতরের মাংস অনেক পছন্দ। আধার ঘনিয়ে এসেছে, এখন শুধু বাড়ি পৌঁছাতে পারলেই হয়। জলিলের বাড়ি ঘেরাউত্রা নদীর তীরে, জেলেপাড়ার মানুষ সে। জলিলের স্ত্রীর পরিবারে কেউ নেই, এতিম মেশে। আজ কবুতর 2টো দেখলে হয়তো অনেক খুশি হবে, হেসে বলবে, এগুলো আমার জন্য আনছেন? আচ্ছা, আপনি আমারে কতখানি ভালোবাসেন? জলিল তখন জুনাইফার কপালে চুমু খেয়ে বলবে, ওই যে নদীর পানি দেখতাছোস না জুনাইফা, আমার ভালোবাসা তার চেয়েও বহুত, তার চেয়েও বেশি ভালোবাসি আমি তোরে। ভ্যান গাড়ি রাখার পরপরই সে হাঁক ছাড়ল। কিরে জুনাইফা, কই গেলি? দেখ তোর লাইগা কি আনছি। কোনো সাড়া নেই, আশপাশ নীরব, শুধু রাতের পোকাদের একঘেয়ে ডাক। জলিল বাড়ির উঠানে দাঁড়িয়ে কবুতর 2টো জমিনে রেখে লুঙ্গির গিট ঠিক করে একবার চারপাশে তাকায়। বাড়ি আজ কেমন যেন অন্ধকার আচ্ছন্ন। জুনাইফা বাইরে হারিকেন কেন জ্বালালো না? জলিল আরও কয়েকবার জুনাইফার নাম ধরে ডেকে ঘরে প্রবেশ করল। মাটির ঘর তাদের। জলিলের আজকে আর দরজায় কড়া দেওয়ার প্রয়োজন হয়নি, দরজা আগে থেকেই খোলা ছিল। জলিলের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে ধীর পায়ে ঘরের ভেতর প্রবেশ করল। ঘরের মধ্যে টুকটাক কিছু জিনিস ছিল, তাও ছড়িয়ে ছিটিয়ে আছে। বুকের ভেতর কেমন যেন একটা চিনচিনে ভয় জেগে উঠল জলিলের। সে ফাঁকা ঢোক গিলে শয়নকক্ষে যেতেই ভেতরটা থমকে যায়। ঘরের মধ্যে কুপি জ্বলছে, মৃদু তার আলো। 4-5 জন যুবক রুমের ভেতর উপস্থিত, 2 জন বসে আর 3 জন দাঁড়িয়ে। জলিলের চোখ তার স্ত্রীকে খুঁজছে। জুনাইফাকে চকির সঙ্গে বেঁধে রাখা হয়েছে, মুখে কাপড় গুজে দেওয়া, হাত পা বাঁধনে আবদ্ধ। শাড়ির আঁচলটা বুকের উপর থেকে সরে মাটিতে হামাগুড়ি খাচ্ছে। শরীরের নানা জায়গায় ক্ষত, কপাল থেকে একদলা মাংস উঠিয়ে নেওয়া হয়েছে, সেখানটায় তাজা রক্ত শুকিয়ে জমাট বেঁধে গেছে। জলিল দৌড়ে জুনাইফার দিকে এগিয়ে আসতেই দাঁড়িয়ে থাকা ছেলে 3টি একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে তার উপর। তোরা আমার জুনাইফার লগে কি করছত? ক্যাডা তোরা? জলিলের ক্ষিপ্ত কণ্ঠ। কেউ কোনো উত্তর দিল না, বরং একজন দমকা হাওয়ার মতো উঠে এসে তার পাঁজরে রডের বাড়ি বসিয়ে দিল। মুহূর্তে একটা বিকট শব্দ ছড়িয়ে পড়ল ঘরে, হাড় ভাঙার শব্দ। উফ! জলিলের মুখ থেকে বেরিয়ে এলো গুমড়ে ওঠা শব্দ, তবুও তারা থামল না। একের পর এক আঘাত আসতে লাগল, মাথা ফেটে রক্ত ঝরছে, চোখ ফুলে অন্ধকার। জুনাইফা ছটফট করছে, তার গোঙানি কান্নার মতো শোনাচ্ছে, চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে। একটা চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো এক যুবক, মুখে ব্যঙ্গাত্মক হাসি। তার নাম সিফাত। সে ধীরে ধীরে এগিয়ে এসে রডের মাথাটা জলিলের চিবুকে ঠেকিয়ে বলল, শালা মাইর খাইয়াও দেখি তোমার দম ফুরায় না, শরীর ভরা চুলকানি কেন তো? জলিল আবারও গর্জে ওঠার চেষ্টা করে, তবে কিছু করার আগেই পিঠের উপর আরেকটা বাড়ি পড়ে। আবারও পিঠ ভেঙে নুয়ে পড়ে জলিল। সে অস্পষ্টভাবে ফোঁসফোঁস করল, আমার বউরে সাইডা দে। তুই জানোস না তোর আজরাইলরা কেন এইখানে আসছে? ওরে বাবা, জানোস না? খাড়া, একটা ডোজ নিয়া লই, তারপর তোরে আরামসে সব কইতাছি।
সিফাত পাশের ছেলেটার দিকে তাকাতেই সে পকেট থেকে একটা সিরিঞ্জ বের করে হাতে তুলে দেয়। সিফাত হোলেস্টার থেকে একটা পিস্তল বের করে সিরিঞ্জের সঙ্গে মেঝেতে রাখল। তারপর দাঁড়িয়ে থাকা ছেলেটিকে উদ্দেশ্য করে বলল, এই সোহেল, রামদাটা কইরে, ওইডা দে। জুনাইফার পাশে দাঁড়িয়ে থাকা সোহেল হাতের রামদাটা এগিয়ে দেয় সিফাতের দিকে। সিফাত দা, পিস্তল আর ড্রাগস তিনটাই জলিলের সামনে সাজায়। ঘাট চুলকে রক্তের দিকে চেয়ে বলে, জীবনে কিছু জিনিস দেখাও না দেখার ভান ধরতে হয়। সব কিছুতে যদি এত ফালপারস্ত মারা তো খাইবি। মানলাম আমাগো বড় ভাইয়ের কোনো একটা কাম তোর চোখে পইরেই গেছে, তাই বইলা তুই পুরো কিশোরগঞ্জের অলিতে গলিতে সব কইয়া বেড়াইবি। সিফাত জুনাইফার দিকে তাকালো, ফের জলিলের দিকে চেয়ে বলল, বউয়ের বাচ্চা হইব ভালো, তবে বাচ্চাটার কপাল পুড়বরে। না পারবো হে দুনিয়ায় আইতে, না পারবো মাডারে দেখতে, আর না পারবো বাপরে দেখতে। খারা সোনা, তোর বাচ্চারে বাইরে আইনা কই, তুই দুনিয়ায় আসার আগেই মরসত, তোর বালপাকনা বাপের লাইগা। জলিলের চোখে জল, তার কণ্ঠ মিয়ে এসেছে, তবুও সে বলল, আমারে যা করার কর, আমার বউ বাচ্চারারে সাইরা দে। ছেলেগুলো উচ্চস্বরে হেসে উঠল। সিফাত এবার হাতের রডটা শরীরের শক্তি দিয়ে জলিলের গলার মধ্যে ঢুকিয়ে দেয়। গলার রগ ছিঁড়ে তাজা রক্ত বেরিয়ে আসে। জলিল রক্তবমি করে, শরীর তার ঢলে পড়ে, শরীরে আর এক ফোঁটাও শক্তি বেঁচে নেই। জলিলের চোখ এখনো খোলা, তবে চোখে কেবলই অশ্রু জমে আছে। এই চোখে লুকিয়ে আছে স্ত্রী সন্তানকে বাঁচানোর আর্তনাদ। সিফাত ছেলেগুলোর দিকে ইশারা করতেই তারা জুনাইফার হাত পায়ের বাঁধন খুলে দেয়। জুনাইফা হাতরে স্বামীর কাছে যেতে নিলে সোহেল তার চুলের মুঠি টেনে ধরে চকিতে ধুরুম করে ফেলে। ওপর হয়ে পড়াতে পেটে ভয়ানক ব্যথা অনুভব হয়। আল্লাহ বলে চিৎকার করে ওঠে। চারজন ছেলে মিলে শক্ত করে চেপে ধরে জুনাইফার হাত পা। সিফাত হাতে বড় ছুরিটা নিয়ে এগিয়ে আসে। মুখে বিশ্রী হাসি এঁকে জলিলকে উদ্দেশ্য করে বলল, আমাদের ভাইয়ের নামে অভিযোগ করার ফল দেখ জলিল, ভালো কইরা দেখ। আমরা মানুষের দ্বিতীয়বার সুযোগ দেই না। নদীর ঘাটে যা দেখছোস তা পেটের মধ্যে রাখলে হয়তো আজকে ভাই তোর অবস্থাই বদলাইয়া দিত, তবে সবই হইল কপাল। জলিলের জুনাইফার পেটের উপর ছুরি চালায় সিফাত। হেসে ছেলেগুলোকে বলল, চল দেখা যাক বাচ্চাটা মাইয়া নাকি পোলা। জলিলের দেহে তখনও খানিকটা নিভু প্রাণ ছিল, তবে সে কিছুই করতে পারছে না, শুধু জলই গড়াচ্ছে। মাটির তৈরি মেঝে রক্তের বন্যায় ভেসে গেছে। আর একটু পর এই মাটির দেহ হয়তো মাটিতে মিশে যাবে। তবে মৃত্যুটা তো জঘন্যভাবে কাপুরুষের মতো না হলেও পারত। মৃত্যুর থেকে যন্ত্রণা হচ্ছে স্ত্রী সন্তানকে বাঁচাতে না পারা, তাদের নিষ্ঠুর পরিণতি নিজের চোখে দেখা। জুনাইফাও নিজেকে বাঁচাতে একসময় ব্যর্থ হয়। জুনাইফা হাঁপ ছেড়ে দিয়ে নেতিয়ে পড়লে সিফাত প্রাণ ভরে হাসে। নিজের কাজ শেষ করে শার্ট পরতে পরতে ছেলেগুলোকে বলে, অগরে আর মারতে হইব না, আমরা ভাইয়ের কাম কইরা দিছি, তবে প্রমাণও তো রাখা যাইব না। ঘরে আগুন লাগাইয়া দে, মানুষ মনে করব দুর্ঘটনায় জান খোয়াইছে। ছেলেগুলো তাই করে। আগুন লাগতেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে সবাই। ঘাটে নৌকা অপেক্ষা করছে তাদের জন্য। নৌকা দিয়ে কিছুটা গিয়ে ট্রলারে উঠবে সবাই। অনেকটা পথ গিয়ে সিফাত আরেকবার পেছন ফিরে তাকায়। দাউ দাউ করে আগুন জ্বলছে। হয়তো এতক্ষণে গর্ভের বাচ্চাটাও আগুনের আঁচ টের পেয়েছে। মনে মনে হয়তো মায়ের প্রতি খুব অভিমান করে বলছে, আমাকে কেন বাঁচালে না মা, আমার তো কোনো দোষ ছিল না। সন্ধ্যা হয়েছে সেই কখন। ফারাজ চিত্রার পেটের উপর থেকে শাড়ি সরিয়ে শক্ত করে তার কোমর চেপে ধরে উবুর হয়ে ঘুমাচ্ছে। গা উদাম, শরীরে কাপড় থাকলে নাকি এলাহি সাহেবের আবার ঘুম আসে না। গরম লাগে, গা চুলকায়, অ্যালার্জির সমস্যা আছে, কত কি আরও। আচ্ছা, মেয়েদের কি এসব সমস্যা হয় না? কই, তারা তো এভাবে ঘুমায় না। চিত্রার ভীষণ রাগ হয়। তার উপর এই লোক আবার স্বামীর অধিকার দেখাচ্ছে। কি শক্তভাবে চেপে ধরে আছে তার সরু কোমরটা।
মনে হচ্ছে বাপদাদার সম্পত্তি, বৈধ স্বামী বিধায় সব সহ্য করছে। তা না হলে জায়গা মতো গুঁতো মেরে বংশের বাতি ফুটো করে দিত। চিত্রা নিজেকে ছাড়ানোর জন্য নড়ে চড়ে ওঠে। তাতে কাজ হয় না, বরং ফারাজ তাকে নিজের বুকে আরও শক্তভাবে গেঁথে নেয়। চিত্রা ঠোঁট উল্টে বলে, এর মানে আপনি ঘুমাননি, ইচ্ছে করেই এসব করছেন, ছাড়ুন। ফারাজ চিত্রার বুকের মধ্যিখানে মুখ গুজে জড়ানো কণ্ঠে বলল, আরে বউ, এত নড়াচড়া কেন করো? মির্গিরও কাছে নাকি? আমার তো নেই, তবে মনে হচ্ছে আপনার আছে। আচ্ছা, আপনার গা থেকে সব সময় এলাচির গন্ধ আসে কেন? ফারাজ মাথা উঠিয়ে বলল, আমি ক্লাইভ ক্রিস্টিয়ান পারফিউম ইউজার। কত দাম এটার ধারণা আছে তোমার? গন্ধ গন্ধ করছো কেন? ঘ্রাণ বলো। চিত্রা তাচ্ছিল্যের সঙ্গে বলল, ভালোই তো, এত টাকা খরচ করে আপনি তাহলে গুয়ো কিনেন দেখছি। ফারাজ ভ্রু কুঁচকে চিত্রার দিকে চোখ তুলে তাকায়, গালে একটা চুমু দিয়ে বলে, তোমায় দেখে না আমার বড্ড আদর ডোনেশনের ইচ্ছে হচ্ছে। ক্লোজ আপ প্রিয়তমা, দূরে যান তো। কাছে আসার চেষ্টা করলে ঘুষি মেরে নাক বোচা করে দেব। ফারাজ হেসে এক ঝটকায় উঠে চিত্রার উপর ঝুঁকে হাত দুটো শক্ত করে চেপে ধরে বলে, আস্ত ডোনেশন আমি করবই বউ। দেখি কিশোরগঞ্জের আগুন সুন্দরী আমার মানব সেবা থেকে নিজেকে কি করে বঞ্চিত করে। ফারাজ চিত্রার আরও কাছে এগিয়ে আসতেই চিত্রার ভয়ে চোখ মুখ খিচে আসে। ফারাজ ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে যাওয়ার আগেই চিৎকারে মনোযোগ নষ্ট হয় তার। অন্দরমহল থেকে কারো কান্নার শব্দ আসছে, আর্তনাদের শব্দ ভেসে উঠছে। চিত্রা ছটফট করে ওঠে, সরুন বলছি, আমাকে যেতে দিন। ফারাজ বিরক্ত হয়ে চিত্রাকে ছেড়ে দিয়ে মুখ গোমরা করে বলল, শালার জনগণ কি আমাকে বাসরটা এই জনমে আর করতে দেবে না? আজকাল দেশে আর ভালো মানুষ নেই রে। এখন মানুষ মানব সেবাও করতে দেয় না।